ছায়াকে জড়িয়ে নির্ঝুমের ঘুমটা বেশ ভালোই হয়, কিন্তু তার তো কাজে যেতে হবে। কাজে না গেলে তো হবে না। নির্ঝর নিজের পরম শান্তির ঘুমটাকে বিসর্জন দিয়ে উঠতে উঠতে ফোন কর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, জলদি হসপিটালে আসুন। এমার্জেন্সিতে রোগী আসছে। ভীষণ বাজে অবস্থা। কি বলো, কখন? স্যার, মাত্র আপনি না আসলে ওনার চিকিৎসা করার সাহস কেউ নিচ্ছে না। অনেক ওটিতে শিফট করো, আসছে। নির্ঝর জলদি শার্ট পরে বাইরে চলে আসে। নির্ঝর শার্টের হাতা ফোল্ড করতে করতে গাড়ি স্টার্ট দেয়। অন্যদিকে কিছু লোক তার বাড়িতে প্রবেশ করে। নির্ঝর এতটাই ব্যস্ত হয়ে বেরিয়ে যায় যে দেখতেই পায় না। ছায়া ঘুম ঘুম চোখ দুটো হালকা খুলে সামনে দেখে। হাত মাথার নিচে দিয়ে আরাম করে শুয়ে আছে কেউ। সাদা শার্ট দেখে কিছু সময়ের জন্য তাকে নির্ঝর বলে মনে হলো, কিন্তু হঠাৎ হুঁশ আসতেই ছায়া লাফিয়ে উঠে পড়ে। সম্পূর্ণ অচেনা একটা লোক তার সামনে শুয়ে আছে। কে আপনি? উফ ছায়া, এত চিৎকার করে কথা বল কেন? আমি কি বয়রা নাকি? আপনি আমার নাম জানলেন কি করে, আর এখানে কি করে এলেন? নির্ঝর কই? নির্ঝর মা, আপু? ছায়া এক একজন করে ডাকছে আর লোকটা বিকট হাসি দিচ্ছে। ছায়ার ভীষণ ভয় হচ্ছে। ছায়া জলদি খাট থেকে নিচে নামতে গেলে লোকটা ছায়ার হাত ধরে বসে। কোথায় যাচ্ছ ছায়া? আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমার সাথে যেতে হবে তোমায়। কে আপনি? ছাড়ুন আমায়, ছাড়ুন। মা, আপু। ছায়ার চিৎকার শুনে লোকটা আরো জোরে জোরে হাসছে, যেন ছায়ার চিৎকার শুনে লোকটার ভীষণ ভালো লাগছে। চলো ছায়া, চলো আমার সাথে। ছায়ার হাত ধরে নিয়ে যাচ্ছে আদনান। ছায়া ভীষণভাবে চিৎকার করছে, কিন্তু কেউই বেরোলো না। ছায়া ভীষণ অবাক, কি হচ্ছে তার সাথে। ছায়াকে অনেক চিৎকার শুনে লোকটা পেছন থেকে ছায়াকে একটা ইঞ্জেকশন পুশ করলো। হঠাৎ ভীষণ ব্যথায় ছায়ার চোখ দুটো ধীরে ধীরে বুজে এলো। চোখের সামনে শুধুই নির্ঝরকে দেখতে পেল। হয়তো এই দেখাটুকুই শেষ দেখা। নির্ঝর হসপিটালে পৌঁছে দেখলো কেউ তাকে মিথ্যা কল করেছে। কেউই আসেনি এমন। হঠাৎ নির্ঝরের মাথায় খেললো এই কাজ কার আর কে এই কাজ করতে পারে। তখনই তার ফোন বেজে উঠল। আবির, ভাইয়া ছায়া করে নিয়ে গেছে। ভাইয়া জলদি যা, তুই যা বলেছিলি সব সত্যি ভাইয়া। মাও কিছু বললো না। নির্ঝরের পৃথিবী তছনছ হয়ে যেতে লাগলো। নির্ঝরের ফোনটা রেখে বেরিয়ে পড়ল। পৃথিবীর সবার ধোঁকা সহ্য করা যায়, কিন্তু যে হলো মা, তার ধোঁকা কি সহ্য করা আদৌ সম্ভব? নির্ঝরের চোখ দিয়ে একভাবে পানি পড়ছে। নির্ঝর ড্রাইভ করে নিজের বাসায় এসে আগে তার মায়ের রুমে যায়। আমার ছায়া কই মা? নির্ঝর শান্ত কণ্ঠে শান্ত চাহনিতে নয়লা বেগমকে কথাটা বলল। নয়লা বেগম চমকে উঠে বলল, আমি জানি না, রুমে হয়তো। তুমি ভালো করে জানো, তুমি সব জানো। ছোট থেকে যখন সব থেকে বেশি ভালোবাসা আবির আর বাইরের একটা ছেলে পেত, তখন থেকে বুঝে গেছিলাম আমি তোমার কেউ হই না। তারপরও নিজের প্রথম মায়ের দিয়ে তোমাকে আগে সারি দিয়েছিলাম। তোমার সব কথা শুনতাম, নিজের সব কিছু তোমার কথায় বিসর্জন দিয়েছে। আর তুমি কি করলে মা? আমার ছায়াকে কেড়ে নিতে সাহায্য করলে। বিশ্বাস কর বাবা, ওকে আমি বারবার ঠেকাতে চেয়েছি, কিন্তু পারিনি। কাজটা ঠিক হয়নি মা। আমার ছায়ার কিছু হলে মনে রাখো, তছনছ করে ফেলবো সব। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। হাত পা মুখ বাঁধা ছায়ার, পরনে কালকের সেই গোল জামাটা। বারবার কথা বলার প্রচেষ্টা করছে সে, কিন্তু কোনো মতে এক চুল নড়ার ক্ষমতা করতে পারছে না। এত জোরে হাত পা বাঁধা যে রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু সেদিকে আদনানের কোনো খেয়াল নেই। সে ছায়ার কাছে থাকার খুশিতে উন্মাদ, পাগল হয়ে গেছে। শেরওয়ানি পরে খুব ধীর গতিতে সাজগোজ করছে বরের বেশ ধরার জন্য। ছায়া বুঝতে পারছে না চারদিকে কি হচ্ছে, কিন্তু এইটুকু বুঝতে পারছে আদনান কোনো ক্ষতি ছাড়া ভালো করবে না তার। এক মনে আল্লাহকে ডাকছে ছায়া। চোখের সামনে শুধুই নির্ঝরের প্রতিবিম্ব। হাতের বাঁধন এবং পায়ের বাঁধন লাল রক্তের রূপ ধরেছে। ছায়ার শরীরের কিছু অংশ সাদা হতে শুরু করেছে। ধীরে ধীরে চোখের সামনে সব কেমন অদ্ভুত অন্ধকার দেখাচ্ছে। এই একটা আলোর ঝলকানি মাথার মধ্যে বাজে একটা শব্দ, আর চোখের সামনে কালো কালো। প্রচুর পরিমাণে প্রেশার লো হওয়াতে ছায়ার মাথা একদিকে ঢুলে পড়ে। চোখ বন্ধ হয়ে যায় একদম। চোখের সামনে ছায়াকে এইভাবে বসে থাকতে দেখে আদনান একটা বেনারসি নিয়ে ছায়ার মাথায় পরিয়ে দেয়, ঘোমটা তুলে দেয়।
কাজে বিয়ে পড়ানো শুরু করুন। কিন্তু কন্যার এই অবস্থায় বিয়ে হবে না তো। ভয়ে ভয়ে কাজী কথাটা বলল। কি বললি তুই? আমার মুখের ওপর কথা বলার সাহস তোকে কে দিয়েছে? যা বলেছি তাই কর। কাজী ভয়ে ভয়ে আবারও বলে। বলছিলাম মেয়েটার অবস্থা ভীষণ খারাপ, ওকে একটু দরে ডিল করে দিলে হতো না? এই বুড়ো, যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। এত সাহস তোকে কে দিয়েছে আমার মুখে মুখে কথা বলার? আমি দিয়েছি। হঠাৎ পেছন থেকে খুব চেনা একটা কণ্ঠ শুনে আদনান চমকে যায়। ফুল ফোর্স নিয়ে এগোচ্ছে নির্ঝর। ছায়ার এমন অবস্থা দেখে নির্ঝরের মাথায় রক্ত উঠে যায়। পাশে থাকা একটা চেয়ারে এমনভাবে তুলে ফেলে যে সঙ্গে সঙ্গে চেয়ারটা খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে যায়। আদনান দাঁড়ায়, তার সব লোক বাইরে পড়ে আছে। নির্ঝর কিছু না বলে ছায়ার বাঁধন খুলে ওকে পাজা কোলে করে নিয়ে আসে। আদনান সেখানে পড়ে রয়। নির্ঝর ছায়াকে নিজের বাসায় নেয় না, এমন এক জায়গায় নেয় যেখানে কেউই থাকে না, তাদের বাংলো বাড়িতে। নির্ঝর ছায়ার ট্রিটমেন্ট শুরু করে। বেশ কিছুক্ষণ সময় পর টিপ টিপ করে চোখ খোলে ছায়া। চোখ খুলতে সামনে নির্ঝরকে খাবার হাতে দেখতে পায়। নির্ঝরকে দেখে ছায়ার ভেতরে প্রাণ আসে। উঠে নির্ঝরকে জড়িয়ে কাঁদতে থাকে। নির্ঝর ছায়ার মাথায় হাত বুলাতে থাকে। ভয় পেও না, আমি আছি তো। আমি আমি ভীষণ কষ্ট হচ্ছিল আমার। আমি জানি তা, কথা দিচ্ছে, আর এমন হতে দেব না। ও কে ছিল নির্ঝর? ও কে ছিল সব বলবো, আগে খেয়ে নাও। নির্ঝর ছায়াকে খাইয়ে দেয়, তারপর নিজের বুকের ওপর ছায়ার মাথাটা নিয়ে হাত বুলাতে থাকে। ওর গল্পটা অনেক বড় ছায়া। কে ও? ওই পৃথিবীতে এমন একজন মানুষ যাকে আমি মারতেও পারবো না, আমার বাঁচিয়ে রাখাটা সহ্য হবে না। মানে? শোনো তবে, ছোট থেকে মা এমন ছিল, আমার থেকে আবিরকে বেশি ভালোবাসত। আমার সাথে একটা ছেলে আমার স্কুলে পড়তো, তাকে বেশি কেয়ার করতো। আমার দিকে তেমন খেয়াল তার কখনোই ছিল না। একটু বড় তখন আমি, আমার কোনো জামা পছন্দ হলে তবে ছেলেটাকে দিত। আমার যে খেলনা পছন্দ হতো সেটা আমার না হয়ে ওই ছেলেটার হতো। মোট কথা, আমার পছন্দের কিছু আমার ছিল না, সব ছিল ওই ছেলেটা। তোমার সাথে আমার যখন কথা হতো তখনকার কথা। একদিন বিকেলবেলা। অতীত। নির্ঝর হাতে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়েছিল ছায়ার জন্য। আজ ছায়াকে বিয়ের প্রস্তাব দিবে। তমা আর আবিরের সাথে নির্ঝর আর ছায়ার বিয়েটাও হয়ে যাবে। বাসার সবাই রাজি। এখন শুধু নির্ঝরের ছায়াকে সারপ্রাইজ দেওয়ার পালা। নির্ঝরের মুখে ছিল মাস্ক। ছায়া কলেজ থেকে বের হয়ে রাস্তার ওপরে নির্ঝরকে দেখতে পায়। নির্ঝরকে চিনতে ছায়ার ভুল হয় না। নির্ঝর ছায়ার দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই ছায়ার কাছে একটা ছেলে এসে ছায়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে ছায়াকে তার মনের কথা জানায়। ভালোবাসি ছায়া, তোমায় ভীষণ। লোকটার পুরোটা মুখের মাত্র কিছু অংশ বাদে সব কালো রঙের কাপড়ে আবৃত। ছায়া তাকে দেখে কিছুটা ভেবাচাকা খেয়ে যায়। এভাবে ভরা লোকজনের সামনে ছায়াকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছে লোকটা। ছায়া কিছু না বলে সামনের দিকে তাকাতে দেখে নির্ঝর নেই। ছায়া ছেলেটিকে প্রত্যাখ্যান করে বাসায় চলে আসে। এদিকে নির্ঝর বাসায় এসে সোজা তার মায়ের রুমে চলে যায়। আদনান কে মা? নির্ঝরের মুখে আদনানের নামটা শুনে নয়লা বেগম চমকে ওঠে। কে হবে? কেউ না। মা প্লিজ বলো, আমি আর পারছি না মা। ছোট থেকে তোমার মা বলে জেনে এসছি। মা কি এমন হয়? আমার থেকে ছোট থেকে তোমার কোনো খেয়াল নেই। তুমি সবসময় ছেলেটাকে ভালোবেসেছ, সবসময় আমার পছন্দের জিনিসটাকে ওই ছেলেটাকে দিয়েছ। ছোট থেকে সহ্য করতে করতে এসছে, কিন্তু আজ ও আমার ছায়ার দিকে দৃষ্টি দিয়েছে। কেন মা, কেন? আমি সহ্য করতে পারছি না। বলো প্লিজ, ছেলেটাকে। নয়লা বেগম অঝরে কাঁদছে। আর আজ তাকে নির্ঝরকে সব বলতে হবে, আর লুকালে চলবেই না। আদনান চৌধুরী, আমার ছেলে। তোমার ছেলে? আমার প্রথম স্বামীর ছেলে। তোমার মা তোমার মৃত্যুর পর মারা যায়। তোমার ছোট ভাই আবিরের যেদিন জন্ম সেদিন তোমার মা মারা যায়। তুমি তখন ছোট। তোমার বয়সে আমার আদনানের বাবাও বেঁচে নেই। তখন তোমার বাবা আমাকে তার ঘরে তোলে। শর্ত ছিল তোমাদেরকে নিজের ছেলের মতো মানুষ করতে হবে, আর আদনানকে একা অন্য বাড়িতে রেখে ওর যাবতীয় সমস্ত খরচ দেবে। তখন রাজি না হয়েও উপায় ছিল না। আমার কাছে কোনো চাকরি ছিল না, আদনানকে মানুষ করার কোনো উপায়ও ছিল না। ধীরে ধীরে আমি তোমাদের মা হওয়া শুরু করলাম।
আর আমার আদনান একা বড় হতে লাগলো। ছোট থেকে ওর ধারণা হতে লাগলো তুই ওর সব শান্তি কেড়ে নিচ্ছিস। আমাকে তুই কেড়ে নিয়েছিস কারণ তুই সব সময় আমার সাথে সাথে থাকতি। ওর সব সময় এমন ধারণা ছিল একা একা থাকতে থাকতে ও মেন্টালি ব্যালেন্স হারিয়ে ফেলে। আমি যখন বুঝতে পেরেছি ওর মস্তিষ্ক ঠিক নেই তখন অনেক দেরি হয়ে গেছে। ডক্টর বলে ওকে এভাবে বাঁচতে হবে। আমার আদনান এমন ছিল না। ওকে যদি আমি একা না রাখতাম, কিন্তু কি করতাম, আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। ওর ছোট থেকে এই ধারণা তুই ওর সব কেড়ে নিচ্ছিস, তাই সব সময় তোর পছন্দের খেলনা ওকে দিতাম, তোর পছন্দের শার্ট ওকে দিতাম, ওর সব জিদ পূরণ করতাম, কিন্তু তাও ও তোর ভালোবাসার জিনিসগুলো কেড়ে নিতে চেয়েছে। ও যদি ছায়াকে না পায় তবে ও ছায়াকে মেরে ফেলবে। আর ওর এই ক্ষমতা ও ছোট থেকে তৈরি করেছে। আমার দেওয়া অজস্র টাকা আর নিজের বুদ্ধি দুই মিলে ও আজ বিগড়ে গেছে। ছোট থেকে ওর যদি টাকা দিয়ে প্রশ্রয় না দিতাম তবে আজ এই দিন দেখতে হতো না। আমাকে তুই ক্ষমা কর বাবা। নয়লা বেগম কাঁদছে আর পরিস্থিতির কথা কল্পনা করে নির্ঝরও কষ্ট পাচ্ছে। কিন্তু কি করবে সে? এই মুহূর্তে ছায়ার জীবন মরণ সংকট। নির্ঝর তাই চাইছে না ছায়ার সাথে ওর বিয়েটা এই মুহূর্তে হোক। নির্ঝর আদনানকে মেরেও দিতে পারছে না। পরের দিন সকালে সারা রাত নির্ঘুম কাটিয়েছে নির্ঝর। চোখের সামনে শুধু ছায়ার প্রতিবিম্ব। সত্যি আজ নিজেকে বড় অসহায় বলে মনে হচ্ছে নির্ঝরের। কি করবে সে? আজ তমা আর আবিরের বিয়ের দিন পাকা হবে। আবির আর নির্ঝরও যাবে। নির্ঝর নিজেকে গুছিয়ে নেয়। রওনা দেয় ওরা ছায়াদের বাসার উদ্দেশ্যে। ওদের যাওয়ার পর খাওয়া দাওয়া শেষে তমা আবিরকে আর নির্ঝর ছায়াকে একটা আলাদা ঘরে পাঠানো হয়। সেখানে ছায়াকে কড়াভাবে নির্দেশ দেয় নির্ঝর যাতে বিয়েটা না করে ছায়া। কিন্তু তার কিছু সময় পর নয়লা বেগম রুমে আসে। দেখো ছায়া, কথাগুলো একান্ত তোমার আমার। জি বলুন আন্টি। তুমি নির্ঝরকে বিয়ে না করলে তোমার আর আবিরের বিয়েটাও হবে না। কি বলছেন আন্টি? নির্ঝর আমাকে চায় না? ও তোমার চাই কি না চায় তা আমি দেখতে চাই না। বিয়েটা তুমি করবে, এটাই হবে। নির্ঝরের মায়ের এই কথা নির্ঝর জানতো না। নয়লা বেগম চেয়েছিল ছায়ার বিয়েটা হোক যাতে আদনানকে সে সামলাতে পারে। কিন্তু এতে বিপরীত হলো। আদনান আগের থেকে আরও ভয়ানক হয়ে গেল। এখন তার ছায়া ছাড়া কোনো কথাই নেই মুখে। শুধু একটাই যেন, ছায়াকে হাসিল করা। বর্তমান নির্ঝরের বুকের মাঝে শুয়ে শুয়ে ছায়া সব কথা শুনছিল। নিজের অজান্তেই ভয়ে বুকের মধ্যে ধকধক করছে। নির্ঝরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ছায়া। কখনো দূরে যাবে না তো? বেঁচে থাকতে নয়। ছায়া নির্ঝরের বুকে মাথায় গুজে চোখ বন্ধ করে। নির্ঝর মাথায় বিলি কেটে দিচ্ছে ছায়ার। কিছুক্ষণের মধ্যে ছায়া ঘুমের দেশে চলে যায়। ছায়ার অস্তিত্ব বুকের মাঝে পেয়ে নির্ঝরও ঘুমিয়ে যায়। সকালে সূর্য চোখের ওপর পড়তে ছায়ার মনে হচ্ছে নির্ঝর ওর পাশে নেই। চোখ দুটো খুলতে সামনের দৃশ্যটা দেখার জন্য ছায়া মোটেও প্রস্তুত ছিল না। আদনান পায়ের ওপর পা তুলে বসে আছে বেশ একটা মুড নিয়ে। ছায়া এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। ছায়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জন্মেছে। ভয়ে সারা শরীর কাঁপছে। আপনি এখানে কেন? নির্ঝর কোথায়? ছায়াকে পেছাতে দেখে ছায়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আদনান। নির্ঝর নেই, মেরে দিয়েছি ওকে। তোমার আর আমার মাঝে বেশ বড় একটা বাধাও। ছাড়ুন আমায় প্লিজ। না, ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি ছায়া। চলো আমাদের বাসায় চলো। না, যাব না আমি কোথাও। নির্ঝর কোথায়? বললাম না মেরে দিয়েছি, শুধু নির্ঝর নির্ঝর করো কেন? আদনানের চিল্লানো শুনে ছায়ার বুকের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। নির্ঝরের কথা শুনে অঝরে চোখের পানি পড়ছে তো পড়ছেই। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা এসো, বিশ্বাস করিয়ে দিচ্ছি। কথাটা বলে ছায়াকে টেনে ধরে দাঁড় করায় আর টানতে টানতে নিচে নিয়ে আসে। ছায়া দেখতে পায় কাল নির্ঝর যে শার্ট পরা ছিল সেই শার্ট পরা একটা ছেলে উবু হয়ে পড়ে আছে। মুখটা তার দেখা যাচ্ছে না, কিন্তু তার সারা শরীরের রক্ত মাখামাখা হয়ে আছে। ছায়া এক চিৎকার দিয়ে আদনান থেকে হাত সারিয়ে নির্ঝরের কাছে চলে যায়, কিন্তু আদনান তাকে ধরে রাখে শক্ত করে। কি করেছেন আমার নির্ঝরের সাথে? ছাড়ুন, ছাড়ুন আমায়। উফ, সেই এক প্রশ্ন এক কথা। বলছি না ছায়ার জন্য ধরিনি আর নির্ঝরকে মেরে দিয়েছি। এবার চলো তো। যাব না।
ছায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তখনই ছায়ার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করা হয়, ফলে ছায়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় আর আদনানের দিকে ঢুলে পড়ে। ছায়াকে পাজা কোলে করে নিয়ে যায় আদনান, আর নির্ঝর নিস্তেজ হয়ে পড়ে রয় সেইখানে। তমা, আদনান জানতো না ওরা কোথায় আছে। আদনানকে এই খবর তুমি দিয়েছো? নয়লা বেগম রেগে কথাটা বলল তোমাকে। হ্যাঁ, আমি দিয়েছি। নির্ঝর আমার না হলে আর কারোর না। তোমার কথাটা শেষ হতে না হতে নয়লা বেগম তার গালে জোর করে চড় বসিয়ে দেয়। আমি ভাবতে পারিনি এতটা নীচ হয়ে যাবে তুমি। আমারই ভুল, তখনই আমার বোঝা উচিত ছিল, আর তখনই আমার স্টেপ নেওয়া উচিত ছিল। যদি তখন তোমার মতো এমন শয়তান মেয়েকে আমার ঘরের বউ না করে আনতাম, তবে এসব কিছুই হতো না। আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। তোমার অস্তিত্ব আমি আমার বাড়িতে কল্পনাও করতে চাই না। নয়লা বেগমের কথায় তমা বেরিয়ে যায় বাড়ি থেকে, আর নয়লা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়ে। আমারই ভুল, কেন করেছিলাম আমি এমনটা? তখন ওই ছেলেটাকে এতটা প্রশ্রয় না দিলে আজ এমন হতো না। নয়লা বেগম কাঁদছে আর কথাগুলো বলছে, তখনই তার ফোনে একটা ফোন আসে। তিনি ফোনটা তুলে, হ্যালো আবির, নির্ঝর কই? আবিরের নীরবতা নয়লা বেগমের ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। বাবা, এমন চুপচাপ থাকিস না, কথা বল, আমার যে ভয় হচ্ছে। মা, ভাইয়া আর নেই। কথাটা শোনা মাত্র নয়লা বেগমের পৃথিবীর শব্দ কেমন একটা বিশ্রী শব্দে পরিণত হতে লাগলো। আশেপাশের কিছুই তার কানে আসছে না, শুধু মনে হচ্ছে একটা সূক্ষ্ম শব্দ তার কানের ভেতর হয়ে চলেছে। নয়লা বেগম কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়েছেন। আবির মাত্র লাশটাকে কবর দিয়ে এসে বসে পড়ল। আপাতত শুধু তারা বাদে আর কেউ জানে না নির্ঝর আর নেই। আবির মায়ের কোলের পাশে বসে আছে। আবির মানতেই পারছে না নির্ঝর আর নেই। নয়লা বেগম হালকা মাথা ঝুঁকিয়ে বলে, আমার ছেলেটার জীবনের একমাত্র সম্পদ আমার ছায়া। ওকে উদ্ধার করে নিয়ে আয় বাবা আবির। আমার ছেলেটা হয়তো আমার উপর ভীষণ রাগ করেছে, ওর খেয়াল তো কখনোই রাখতে পারলাম না। ও চলে গেলে ওর জীবনের সব থেকে প্রিয় মানুষটার খেয়ালও কি রাখতে পারবো না আমরা? কিন্তু মা, আদনানের থেকে ভাবিকে আনবো কি করে? পুলিশকে ফোন কর। মায়ের কথায় তার দিকে তাকায় আবির। হ্যাঁ, আমি ঠিক বলছি, পুলিশকে ফোন কর। হয়তো এতদিন এই কাজটা করলে আজ এই দিন দেখা লাগতো না। আমার ছেলেটা আমার কাছে থাকতো, আজ ও নেই। তাই ওর শূন্যতা আমায় বুঝিয়ে দিচ্ছে আমি কত বড় পাপী, কত ভুল করেছি। আবির মায়ের কথা শুনে কেঁদে দেয়। যা বাবা, দেরি করিস না। আমার ওকে নিয়ে বিশ্বাস নেই ও ছায়ার সাথে খারাপ কিছু করে দেবে। আবির উঠে চলে যায়। কাল রাতেও তুই বলেছিলি আদনান, তুই শুধরে গেছিস। কোনো ক্ষতি করবে না তুই নির্ঝরের। মাকে কথা দিয়ে কথা রাখলি না বাবা, তুই নির্ঝরের খনি হয়ে গেলি। নয়লা বেগম কাঁদছে আজ। তিনি ভীষণ কষ্টে কাটছে। সত্যি এটাই, মানুষ যখন থাকে না তখন তার গুরুত্বটা বুঝতে পারে মানুষ। নয়লা বেগমও বুঝতে পারছে নির্ঝরের গুরুত্ব। ছেলেটা ছোট থেকেই সবসময় নয়লা বেগমের ভীষণ কাছে কাছে থাকতো। কখনো তাদের বাবার সাথে ঝামেলা হলে নির্ঝর এসে নয়লা বেগমের চোখের পানি মুছিয়ে দিত আর বলতো, মা, আমি বড় হই, কখনো তোমায় কাঁদতে দিব না। নিজের পেটে না ধরে যে কখনো নির্ঝর থেকে এত ভালোবাসা পাবে কখনোই ভাবেনি নয়লা বেগম। সত্যি বড্ড ভুল করে ফেলেছেন তিনি। একমাত্র নয়লা বেগমের জন্য আদনানের গায়ে কখনো হাত তুলেনি নির্ঝর। নির্ঝরের বাচ্চা রূপটাকে নিজের পাশে ফিল করছে নয়লা বেগম। মনে হচ্ছে গুটি পায়ে বাচ্চাটা এগিয়ে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলবে, মা, আমি বড় হই, কখনো তোমায় কাঁদতে দিব না। আজ বুঝতে পারছে কতটা ভালোবাসে নয়লা বেগম নির্ঝরকে। আয় না বাবা, একটা বার আমায় মা বলে ডাক। আমায় ক্ষমা করে দে বাবা, দয়া কর বাবা, ফিরে আয়। আয় বাবা আমার কাছে, একটা বার মা বলে ডাক। তোর সাথে করা সব অন্যায়ের শাস্তি দে বাবা আমায়। আমি যে এভাবে বেঁচে থাকতে পারবো না, আমি যে ভেতরে ভেতরে মরে যাব, আমি সত্যি মরে যাব বাবা। একটা বার এসে মা বলে ডাক দে, আমার কোলে মাথা রাখ। পুরো বাড়িতে আজ কিছু কাজের লোক আর নয়লা বেগম। আপন বলতে কেউই নাই পাশে আজ। নির্ঝর ছাড়া যে তার কেউ নেই তা সে বেশ বুঝতে পারছে।
আজ নিজের পেটের ছেলেকে ধোঁকা দিল, সত্যি ধোঁকা দিল। ছায়াকে ড্রাগ দেওয়া হয়েছে একটু, নয়তো এতটা বেশি যে ছায়াকে যে এভাবে নাড়াবে ছায়া সেভাবেই নড়বে। নিজের কোনো বোধ নাই ছায়ার। নিস্তেজ অবস্থায় একটা রুমে বাধা হয়ে পড়ে আছে। আদনান ছায়াকে পুড়িয়ে দাবার বুদ্ধি এঁটেছে। ছায়া, তোমায় মরতে হতো না, কিন্তু কি করবো বলো? আমার আগে যে তোমায় ওই নির্ঝর ছুঁয়েছে, তাই তো আগুনে পড়িয়ে তোমায় বিশুদ্ধ করব। তুমি চিন্তা করো না, হ্যাঁ? তুমি বিশুদ্ধ হলে তোমায় আমি বিয়ে করে ঘরে তুলবো। কথাটা বলে বিকটে হাসি দিল আদনান। ছায়াকে বন্দি করে রেখে ঘরের চারদিকে কেরোসিন দিচ্ছে আদনানের সহচররা। ছায়ার ভেতরে কোনো বাধা নেই, বোধ নেই। ছায়া ঘাড় কাত করে প্রাণহীন শরীরের মতো শুয়ে আছে। ছায়ার হাত পা মুখ বাঁধা। চারদিকে কেরোসিন ছড়ানোর পর আগুনের জন্য আদনান নিজে মেঝে থেকে লাইট জ্বালিয়ে ছুঁড়ে মারে। মুহূর্তের মাঝে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো ঘর। আদনান ও তার সহচারীরা বিকট শব্দে হাসি দেয়, কিন্তু এ হাসি দীর্ঘস্থায়ী নয়। হঠাৎ কেউ পেছন থেকে আদনানের মাথায় জোরে আঘাত করে। আদনান অচেতন হয়ে পড়ে। ছায়া চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। ছায়া ভেতরে বসে আছে, হাত পা বাঁধা অবস্থায়। লোকটা ছায়াকে ছাড়িয়ে পাজা কোলে করে বাইরে নিয়ে আসে। জ্ঞান ফিরতে ছায়া নিজেকে নিজের রুমে আবিষ্কার করে, হাতে স্যালাইন। মাথাটা তখনও ঝিমঝিম করছে ছায়ার। চোখ মেলে সামনে নয়লা বেগম আর আবিরকে দেখতে পায় ছায়া, কিন্তু ছায়ার দুটো চোখ যাকে খুঁজতেছে তাকেই পাচ্ছে না। নির্ঝরের উপস্থিতি এখানে নেই কেন? এখন ছায়ার এমন অবস্থা, অথচ নির্ঝর নেই, এটা কি করে হয়? ছায়াকে চোখ খুলতে দেখে নয়লা বেগম এগিয়ে আসে। মা, তুই ঠিক আছিস? কষ্ট হচ্ছে না তো? মা, নির্ঝর। ছায়ার কথা শুনে নয়লা বেগমের চোখের কোণে 2 ফোঁটা পানি জন্ম নেয়। আছে, বাইরে গেছে। আমার এই অবস্থা, ও বাইরে? এটা সম্ভব না মা। ও কোথায়? ওকে আসতে বলুন প্লিজ মা। ছায়া, তোমার কষ্ট হচ্ছে বুঝতেছি, তুমি প্লিজ উত্তেজিত হও না। ভাই চলে আসবে, এই বাইরে গেছে। আবির কথাগুলো বলার সময় গলা আটকে আসছিল, কিন্তু এই মুহূর্তে ছায়াকে এগুলো জানানো যাবে না। ডক্টর বলেছে ছায়ার অবস্থা ভীষণ খারাপ। ও কিছু কষ্টের কথা শুনতে পারবে না, নিতে পারবে না। মা, ওকে আসতে বলুন, জলদি আসতে বলুন। চোখ বন্ধ করে কথাগুলো বলছে ছায়া। আসবে মা, ও আসবে, খুব জলদি চলে আসবে। আমি ফোন করছি ওকে। নয়লার মধ্যে উত্তর দেওয়ার আর কোনো শক্তি অবশিষ্ট নাই, তাই ছায়া চুপচাপ হয়ে যায়। ভীষণ ক্লান্ত ছায়া। সত্যি জীবনের সব থেকে বড় কালো রাত ছিল কাল। নয়লা বেগম মেয়েটাকে দিয়ে খাবার আনায়, ছায়াকে উঠিয়ে বসায়। খেয়ে নে মা। না মা, উনি না আসলে খাবো না আমি। অসুস্থ মানুষ তুই, চলে আসবে নির্ঝর। খেয়ে নে মা। না, ওনাকে আসতে বলো না, ওনার হাতেই খাবো আমি। আমায় শুইয়ে দাও প্লিজ। আমার যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে অসহ্য মাথায় আর পেটে। আমি জানি তো, অতিরিক্ত ওষুধ পড়ার কারণে তোর পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে। ডক্টর বলেছে খেয়ে নিতে। তোর সেন্স আসলে যেন খাইয়ে দেই। একটু খা মা। মা, একটু না, আমার শুয়ে দাও প্লিজ, আমার কষ্ট হচ্ছে। ছায়া, 2 চামচ মা, একটু। ছায়া চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। সহ্য হচ্ছে না মা, প্লিজ ওনাকে আসতে বলো। ছায়ার এই অবস্থা দেখে নয়লা বেগমের আর সহ্য হচ্ছে না। চোখ দিয়ে বিশাল এক ঝর্ণা পানি গড়িয়ে পড়ছে। কি বলবে ছায়াকে? কি বলে সান্ত্বনা দিবে? কি করে বোঝাবে ছায়াকে? কি করে সামলাবে? কিছুই বুঝতে পারছে না নয়লা বেগম। আবিরও হতবাক হয়ে আছে। নয়লা বেগম চুপচাপ বসে আছে, হাতে সুপের বাটি। এভাবে হবে না। ছায়াকে জোর করে 2 চামচ খাইয়ে দিল নয়না বেগম। তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। ছায়া নির্ঝরকে মনে করতে করতেই ঘুমিয়ে গেল। নয়লা বেগম চিন্তায় ভেঙে পড়ল। ছায়াকে কি করে সামলাবে? ছায়ার পালিত মা বাবা এখন আর ছায়ার ধার ধারে না। তমাকে তারা বার করে দিয়েছে। তারা ছায়ার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। তমা তার মা বাবাকে ছায়া সম্পর্কে বাজে কথা বুঝিয়েছে, যার জন্য ছায়ার পরিচয় তারা আর দিবে না। যদি মায়ের মতো করে ছায়াকে সামলাতে পারতো তারা, কিন্তু সামলায়নি। নয়লা বেগম আর আবির এখন ছায়ার পৃথিবী। ছায়ার বেষ্টুর রুহি এসেছে ছায়াকে দেখার জন্য। রুহি ভেতরে এসে ছায়ার পাশে নয়লা বেগমকে বসে থাকতে দেখে বলে, আন্টি। নয়লা বেগম পেছনে তাকায়। নয়লা বেগম
আবিরকে কাঁদতে দেখে রুহি ছুটে আসে। আন্টি কাঁদবেন না প্লিজ। না কেঁদে তো উপায় নেই রে মা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমার এই তিন দুনিয়াতে কেউ নেই, নিজের মতোই থাকি সবসময়। আপনি চাইলে ছায়ার পাশেই কিছুদিন থেকে যেতে চাই। তুমি থাকবে আমার মেয়েটার পাশে? হ্যাঁ আন্টি, থাকবো, আপনি পারমিশন দিলে। আমি পারমিশন কেন দেব না, অবশ্যই দেব। রুহি ছায়ার পাশে গিয়ে বসে। আপনি রেস্ট নিন, আমি ওর কাছেই আছি। ভাইয়া, আন্টিকে রুমে নিয়ে কিছু খাইয়ে দিন প্লিজ। আবির মাকে নিয়ে চলে আসে। পরের দিন সকালে ছায়া একটু চোখ মেলে তাকায়। রুহি তুই? হ্যাঁ রে আমি। তোর কেমন লাগছে এখন? নির্ঝর কই রুহি? নির্ঝরের কথা শুনে রুহি চুপ হয়ে যায়। কি হলো, কথা কেন বলছিস না? কাল মা বলেছে ও চলে আসবে, বাইরে গেছে, আসছে না কেন এখনো? বল বল না, কি হয়েছে বল না। নয়লা বেগম রুমে আসে, রুহির পাশে বসে, রুহির হাত দুটো ধরে। মা আমার কোথায় মা উনি? নির্ঝর আর নেই, ও চিরকালের জন্য চলে গেছে আমাদের ছেড়ে। নয়লা বেগমের কথা শুনে ছায়ার চারদিকের শব্দ বন্ধ হয়ে যাচ্ছে। চারদিকে ঘোলা দেখছে ছায়া। মিথ্যে বলছো তুমি মা, ওকে আসতে বলো প্লিজ। আমার সহ্য হচ্ছে না, আমার চারিদিকে ঘোলাটা লাগছে মা। ছায়া কথাটা বলে ঢুলে পড়ে। রুহি ধরে বসে, সবাই কান্নায় ভেঙে পড়ে। ছায়া খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। ছায়া রোগাটে হয়ে যাচ্ছে, চেহারা ভেঙে যাচ্ছে। মাত্র 1 মাসে ছায়ার মাঝে বিরাট পরিবর্তন লক্ষ্য করছে নয়লা বেগম। সারাদিন নির্ঝর করে, এদিকে কিছু খেলেই বমি পায়। অসুস্থতা একদম সীমা ছাড়িয়ে দিচ্ছে। ডক্টর চেক আপ করতে এসেছে। ডক্টর চেক আপ করে নয়লা বেগমের দিকে তাকালো। আপনার বৌমা কনসেপ্ট করেছে, এমনি থেকেই বয়সটা তার অল্প, তার উপর উনি খাওয়া দাওয়া ছেড়েছে, তার উপর ওনাকে দেওয়া হয়েছে ড্রাগ, তাও তীব্র মাত্রায়। বাচ্চার বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু বেঁচে আছে সে। এভাবে চলতে থাকলে ওনার বাঁচার সম্ভব হবে না, এভাবে চলতে থাকলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ছায়াকে প্রচুর খেতে হবে, প্রচুর মানে প্রচুর। আর ঔষধ সব বাদ, কিছুই খাওয়ানো যাবে না। নতুন কিছু অল্প পাওয়ারের ওষুধ দিচ্ছি। কথাগুলো বলে ডক্টর কিছু ঔষধ দিয়ে চলে যায়। ছায়া চোখ বন্ধ করে আছে। নয়লা বেগম ছায়ার মাথায় হাত দেয়। এমন করিস না মা, এখন 2 জন তোরা, তুই এখন একা নস, দয়া করে খেয়ে নে, খাবার খা, এভাবে আর মুখ বুজে থাকিস না। ছায়া চুপ করে নয়লা বেগমের কথা শুনছে। কিছু বলার মতো শক্তি নাই তার। কিছু ফল খাইয়ে দিল ছায়াকে রুহি। রাতে রুহি ঘুমে। হঠাৎ ছায়ার ঘুম ভেঙে যায় পানির পিপাসায়। পাশে পানি খেতে চাইলে জগে পানি নেই। রুহির দিকে তাকায়। মেয়েটা সারাদিন অনেক কষ্ট করে ছায়ার জন্য, এখন একটু শান্তির ঘুম ঘুমাচ্ছে। তাই ছায়া নিজে উঠে সিঁড়ির বের ধরে নিচে নামতে থাকে। পেটে ব্যথা হচ্ছে। বাবুটা আসার পর থেকেই হুটহাট করে পেটে ব্যথা হয় ছায়ার। পেটে হাত দিয়ে নামছে ছায়া। নিচে নেমে রান্নাঘর পর্যন্ত যেতে গিয়ে অন্ধকারে হোঁচট খায়। কিন্তু পড়ার আগে ছায়াকে কেউ ধরে বসে। লোকটা বাহুবর ধরে আটকা পড়ে আছে ছায়া। তার শরীরের ঘ্রাণটা ছায়ার ভীষণ চেনা। ছায়া চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস নিচ্ছে, আর পেছন থেকে দুটো হাত ছায়ার পেট জড়িয়ে ছায়াকে আঁকড়ে ধরে রেখেছে। কিছু সময় পর বাঁধনটা আগলা হতে লাগলো। ছায়া চোখ বন্ধ করেছিল। বাঁধন আলগা হওয়ার পর আভাস পেয়ে ছায়া পিছন ফিরে চিল্লিয়ে ওঠে। নির্ঝর! ছায়ার চিল্লানো শুনে সবাই নিচে চলে আসে। রুহি লাইট জ্বালিয়ে দেয়। ছায়া দাঁড়িয়ে আছে। রুহি জলদি ছায়ার কাছে যায়। কি হয়েছে ছায়া? রুহি, নির্ঝর ছিল এখানে। কোথায় ছায়া? রুহি ওই এখানে ছিল, আমি দেখেছি ও এখানে ছিল, এক্ষুনি ছিল। ছায়া উত্তেজিত হয়ে গেছে। ছায়া থাম, এখানে কেউ নেই, তুই কেন একা নিচে এসেছিস? বিশ্বাস কর রুহি, ও এখানেই ছিল। আচ্ছা চল, ঘরে চল। না, যাব না, ওকে আসতে বল আবার। ছায়ার অবস্থা দেখে নয়লা বেগম কেঁদে দেন। আবিরের চোখ টলমল করছে। ঘরে চল, দেখছি, চল। না, আমি বলছি, তোরা বিশ্বাস করছিস না কেন? ছায়ার নিঃশ্বাস ঘন হয়ে আসে, দম আটকে যেতে থাকে। রুহি চট করে ছায়াকে ধরে বসে। ধীরে ধীরে ছায়ার চোখ বুজে আসে। আমি সত্যি বলছি, ওকে আমি দেখেছি। ধীরে কথাটা বলে ছায়া রুহির কোলে ঢুলে পড়ে। ছায়াকে বিছানায় শুইয়ে দিয়ে রুহি পাশে বসে। নয়লা বেগম ছায়ার পাশে বসে আছে।
মেয়েটার এই অবস্থা আমার চোখে সহ্য হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। কি করবো আন্টি, কিছুই করার নেই। হে আল্লাহ, আমার হাসি খুশি পরিবারটা ফিরিয়ে দাও। সে রাতে কেউই ঘুমাতে পারল না। ছায়ার জ্বর চলে এলো। জ্বরের ঘরে বারবার নির্ঝরের নাম জপে যায়। ছায়া চোখ বন্ধ করে অচেতন অবস্থায় নির্ঝরকে ফিল করে। ভালোবাসা বুঝি এমন হয়? ডক্টর ছায়াকে চেক আপ করছে। মিসেস চৌধুরী, ছায়াকে রক্ত দিতে হবে। এর অবস্থা দিন দিন যা হয়ে যাচ্ছে তাতে বাচ্চা মা কাউকে বাঁচানো সম্ভব হবে না। ওকে পর্যাপ্ত খাবার খাওয়ানোর ব্যবস্থা করুন। পারলে এখান থেকে সরিয়ে নিয়ে যান, নির্ঝরের অস্তিত্ব থেকে দূরে, যেখানে ওর সাথে আপনারা সবাই থাকবেন। ওকে নির্ঝরের কমতি কখনো ফিল করতে দেবেন না। যদিও নির্ঝরের কমতি কখনোই ছায়াকে ছাড়বে না, তাও যতটা পারেন। আপাতত ছায়া ঘুমাক, ঘুম থেকে উঠলে ওকে খাবার দেবেন। ডক্টর চলে যায়। রুহি নিচে নেমে আসে ছায়ার জন্য কিছু রান্না করতে। নয়লা বেগম ছায়ার পাশে। রুহির চোখে পানি বারবার মুছে দিচ্ছে, কিন্তু আবারও ভরে যাচ্ছে। ছায়ার অবস্থা দেখার মতো অবস্থা পরিবারের কারোরই নেই। কিন্তু সত্যি মেয়েটা দিন দিন এভাবে মরতে দেখাটা সহ্য হচ্ছে না কারোর। রুহি রান্না করছিল, তখন রান্নাঘরে আবির প্রবেশ করে। তুমি কাঁদছো? আবিরের হঠাৎ কণ্ঠ পেয়ে রুহি চমকে ওঠে। এ বাড়িতে রুহি এই 3 মাস আছে, কিন্তু এই 3 মাসে আবির কখনো তার সাথে কথা বলেনি। রুহি চোখ মুছে বলল, জি না ভাইয়া। কেঁদো না, ছায়ার অবস্থা দেখে কষ্ট হচ্ছে সবার, কিন্তু তুমি অসুস্থ হলে কে দেখবে আমাদের বলো? তুমি একমাত্র ভরসা। তুমি সেদিন না আসলে কি করে যে কি সামাল দিতাম আমি নিজেও জানি না। এভাবে বলবে না, আমার কেউই নেই। ছোট থেকেই যখন স্কুলে ভর্তি হয়েছি, প্রতিটা স্কুলে এবং কলেজেও ছায়াকে পেয়েছি। ওকে আমি সবসময় পরিবার মনে করেছি। আমার তো কেউ নেই। ওর এমন বিপদে ওকে একা ফেললে আমাকে নিমক হারামের খেতাব নিতে হবে। ও কখনো আমার দুঃখের সময় আমাকে ছেড়ে যায়নি। তুমি খুব ভালো রুহি। না হলে দেখো না, তোমার তো ছায়ার আপন বোন, না হলেও চাচাতো বোন, রক্তের সম্পর্ক। তাও আজ ছায়ার এই অবস্থার জন্য একমাত্র তোমাই দায়ী। আপনার অবস্থাও কিন্তু ভালো না। তমা শুধু ছায়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি, আপনার ভালোবাসাকেও ও মজা বানিয়ে ছেড়েছে। আমার কথা বাদই দাও, ভাইকে হারিয়ে সবকিছু শূন্য শূন্য লাগে। সত্যি নির্ঝর ভাই এবারের বর ছায়া ছিল। হুম। খাবার হয়ে গেছে, আমি ওকে খাইয়ে দিয়ে আসি। আচ্ছা। আপনিও খেয়ে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, আমাকে তো অফিস যেতে হবে। রুহি আবিরকে খাবার দিয়ে ছায়ার রুমে চলে আসে। আবির খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ছায়াকে দেখে এখন শুধুই কষ্ট হয়। চোখের নিচে কালো দাগ, রোগাটে, একদম রোগাটে। চোখ দুটো গর্তে চলে গেছে। দেখে মনে হয় তার অস্তিত্ব কিছুদিনের মধ্যে বিলীন হয়ে যাবে। নয়লা বেগম সারাটা দিন বসে থাকে মেয়েটার কাছে। রুহি চেষ্টা করে কিছু খাইয়ে দেবার, কিছুতেই কিছু হয় না। নিঝড়ের কমতি কোনো মতে ছায়ার ওপর থেকে যাবে না। ছায়াকে কোনো মতে ঘুমিয়ে দিয়ে রুহি গোসলে চলে যায়। নয়লা বেগম ছায়াকে গভীর ঘুমে মগ্ন দেখে নামাজ পড়তে যায়। ছায়া রুমে একা, কেউ নেই চারদিকে, নিস্তব্ধ পরিবেশ। ঘুমের মাঝেই ছায়ার মনে হতে লাগলো কেউ তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। খুব কাছে এসেছে ছায়ার, এতটাই কাছে যে তার নিঃশ্বাস আর ছায়ার নিঃশ্বাস মিশে যাচ্ছে একসাথে। তোমার কাছ দিয়ে আসা গ্রান্টটুকুতেও শুধুমাত্র আমার অস্তিত্ব, অন্য কারণ না। খুব জলদি ফিরে আসবো, তোমার থেকে আর দূরে থাকবো না। খুব ভালোবাসা দেবো তোমায়, এতই ভালোবাসা দেবো যে তুমি এই কষ্টের দিনগুলোকে ভুলে যাবে। লোকটা ছায়ার ঠোঁটে গভীর স্পর্শ দিয়ে চলে আসে। লোকটা সরে আসতেই ছায়া আবছা চোখ দুটো খুলে আবারও বুঝে নেয় এই যন্ত্রণা থেকে মুক্তি একমাত্র ঘুমই ছায়াকে দিতে পারে। রুহি খাবার নিয়ে ছায়ার রুমে প্রবেশ করতে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ফিল করে। রুহি কিছুটা শিউরে ওঠে। তারপর দেখতে পায় জানালাটা খোলা, বাইরে বৃষ্টি শুরু হবে। বাইরে মেঘ করেছে ভীষণ। রুহি গিয়ে জানালা লাগিয়ে দেয়। ছায়া ওঠ। ছায়া চোখ মৃদু করে খোলে। উঠে পড় বাবুর আম্মু। রুহির মুখে বাবুর আম্মু শুনে ছায়া রুহি দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রুহি তা দেখে চোখের পানি আড়াল করে বলে, আরে দেখিস, তুই আমার বাবার মতে ভাইয়াকে পেয়ে যাবি। তুই কি করে জানলি বাবা হবে? হবে দেখিস। ওঠ, খেয়ে নে, তোকে খাইয়ে আন্টিকে খাওয়াতে যাব। তোর কষ্ট হচ্ছে না? আমার তুই ছাড়া কে আছে বল? তুই বেস্ট রুহি। আমার কাছেও তুই বেস্ট। নে খেয়ে নে।
রুহি ছায়াকে খাইয়ে দিল। ছায়ার খাবার শেষে রুহি নয়লা বেগমের কাছে গেল। ছায়া পেটে হাত দিয়ে চোখ বন্ধ করল। ফিল হচ্ছে ছায়ার। জানিস, তোর বাবা চাইতো না তুই এত জলদি দুনিয়াতে আয়। সব সময় আমায় বলতো আমি মেডিকেলে চান্স পাওয়ার পর আমাকে তোর মতো একটা বাবু দিবে। আমি কখনো ভাবিনি তুই আসবি আমার কাছে, কিন্তু তখন তোর বাবা থাকবে না। ভাবিনি আমি কখনো। এমনটা কেন হলো বল না। তোর বাবাকে এনে দে না বাবু। আমি ওকে ছাড়া এই মুহূর্তে কাটাতে পারছি না। তোর বাবাকে এটা বুঝতে পারছে না বাবু। ছায়া চোখ বন্ধ করে চোখের পানি ফেলছে, আর বাইরে থেকে কেউ বুকে পাথর দিয়ে ছায়ার কষ্ট ফিল করছে। কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট, যা কল্পনার বাইরে। নয়লা বেগমকে খাবার দিয়ে রুহি বাহিরে এলো। দেখতে পেল আবির ঢুলছে। সে কন্ট্রোলে নাই, পড়ে যাবে ভাব। রুহি দৌড়ে গিয়ে আবিরকে ধরে বসে। রুহি আবিরকে ধরে বুঝতে পারে আবির ড্রিঙ্কস করেছে। এই ভর দুপুরে আবির ড্রিঙ্ক করেছে। রুহি ভেবেই আবিরকে ঘরে নিয়ে আসে। এতদিন রুহি এ বাড়িতে আছে। রুহি একদিনও আবিরকে ড্রিঙ্ক করতে দেখেনি। রুহি আবিরকে শুইয়ে দিয়ে পায়ের জুতা খুলে দিল। আবির কী সব বিড়বিড় করছে। রুহি আবিরের হাত থেকে ঘড়িটা খুলে রাখল। আবিরের টাইটা খুলতে আবির রুহির হাত ধরে তাকে নিজের বুকের ওপর ফেলল। রুহি হঠাৎ এমন কাজে হতবাক হয়ে গেল। কি করছেন ভাইয়া? ভালোবাসা দিবি আমায়? একটু ভালোবাসা দে না রে। আমার না ভীষণ কষ্ট হয় এভাবে জীবন কাটাতে। কারোর থেকে ভালোবাসা পাই না আমি। পেতাম একজনের থেকে, সে নেই। আর যাকে সব দিয়ে ভালোবেসেছি সে ধোঁকা দিল। দিবি আমায় একটু ভালোবাসা? আবির রুহির ভীষণ কাছে। রুহি আবিরের হৃদস্পন্দনের গতি বুঝতে পারছে। আবিরের নিঃশ্বাস আর রুহির নিঃশ্বাস মিলিত হয়ে যাচ্ছে। রুহি উঠতে গেলে আবির রুহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। রুহি বুঝতে পারছে না কি করবে। আবির রুহির হাত ধরে আছে। কিছু সময় এভাবে থাকার পর আবির নিদ্রায় চলে গেল। আসতে রুহির হাতটা ছেড়ে দিল। রুহি আবিরের গায়ে চাদর টেনে দিয়ে বাইরে চলে এলো। কিন্তু বাইরে থেকে কেউ এই দৃশ্য দেখছিল। সে আর কেউ নয়, নয়লা বেগম। ঘরে গিয়ে নয়লা বেগম ভাবতে থাকে, রুহিকে আবিরের বউ হিসেবে এ বাড়িতে রেখে দিলে আবিরের কষ্টটা মোচন হবে। কিন্তু এই বিষয়ে রুহির মতামত প্রয়োজন। নয়লা বেগম কিছু সময় ভেবে কাউকে ফোন করে। হ্যালো, জি ম্যাম, বলুন। আমার একটা লাল শাড়ি লাগবে আর একটা লাল ওড়না। ম্যাম, বিয়ের জন্য? কিছুটা সেরকম, কিন্তু এ কথা যেন বাইরে না যায়। তোমার লোককে বলবে এসে আমার হাতে জিনিসটা দিতে। জি ম্যাম। নয়লা বেগম ফোনটা রেখে দেয়। রুহি ছায়ার মাথা টিপে দিচ্ছে। জানিস রুহি, তোর ভাইয়ার মাথায় এভাবে চেপে দিতাম আমি। জানি, তোদের ভালোবাসার গভীরতা কল্পনার বাইরে। ছায়া মৃদু হাসল, কিন্তু মুহূর্তে নির্ঝরের কথা মনে হতে মৃদু হাসিটুকু গায়েব হয়ে গেল। ঘুমা ছায়া, কত ঘুমিয়ে রাখবি আমায়? এই কষ্টের শেষ একমাত্র ঘুমে, তাই তো ঘুমিয়ে রাখতে চাই। রুহি, আমায় একটু বাইরে নিয়ে যাবি? তুই পারবি না যেতে। কাল একটা হুইল চেয়ারের ব্যবস্থা করব, তারপর যাস। আচ্ছা। ছায়া চোখ বন্ধ করে, তখন হঠাৎ ঘরে নয়লা বেগম আসে। আন্টি, আপনি? হ্যাঁ, কিছু কথা ছিল। ছায়া, একটু উঠে বস মা। নয়লা বেগম ছায়াকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে শুইয়ে দেয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? রুহির সাথে আবিরের বিয়ে দিব। কথাটা শুনতে রুহির চেহারা পরিবর্তন হয়ে গেল। হৃদয়ের স্পন্দন দ্বিগুণ গতিতে বেড়ে যেতে লাগলো। কিন্তু মা, রুহি কি? সেটাই শুনবার জন্য এখানে আসা। তুই কি আমার ছেলের বউ হবি রুহি? হাতে একটা থালায় একটা লাল শাড়ি আর ওড়না নিয়ে কথাটা বলল নয়লা বেগম। কিন্তু আন্টি, উনি কি রাজি? রাজি। আজকেই তোদের কলমা করে রাখবো আমি। আর দেরি করতে চাই না। বাইরে থেকে মানুষ তোকে অনেক কথা শোনায়। তোদের বিয়েটা হয়ে গেলে কেউ আর কোনো কথা শোনানোর সাহস পাবে না। নয়লা বেগমের কথায় রুহির চোখের কোণে পানি চিকচিক করতে লাগলো। এই পরিবার থেকে যে রুহি এত কিছু পাবে তা কখনো কল্পনাও করেনি রুহি। বিকেলবেলা কাজী ডেকে বিয়েটা পড়ানো হয়ে যায়। সব সুন্দরভাবে পরিপূর্ণ হয়। আবিরের মত ছিল বিয়েতে না থেকেও উপায় নেই। রুহির কথাটা ভাবতে গেলে তাকে বিয়েটা করতেই হয়। রাতে ছায়াকে খাইয়ে দিয়ে বিছানা ঠিক করতে গেলে রুহির হাত ধরে বসে ছায়া। কি হয়েছে? কিছু না, তুই ভাইয়ার রুমে যা। আরে না, তুই যে কি বলিস?
তোকে এভাবে রেখে। না সমস্যা নেই, ঠিক আছে আমি। মা ওকে নিয়ে ভাইয়ার রুমে দিয়ে আসুন। আন্টি, এ আন্টি কি? মা বল এখন থেকে। রুহি কিছুটা লজ্জামাখা কণ্ঠে মা ডাকে নয়লা বেগমকে। নয়লা বেগম রুহির পাশে এসে বলে, চল, আমি ছায়ার পাশের রুমেই থাকবো, সমস্যা হবে না, আয়। নয়লা বেগম রুহিকে আবিরের রুমে বসিয়ে দিয়ে আসে। ছায়াকে শুইয়ে নিজের রুমে চলে যায়। রাত 12টা। আবির রুমে এসে বিছানার মাঝে নববধূ সাজে রুহিকে দেখতে পায়। আবির রুহি দুজনের হৃদস্পন্দনের গতি প্রবাহ বেড়েছে। আবির ধীরে রুহির দিকে এক পা এগিয়ে গিয়ে রুহির পাশে বসে। হালকা ডিম লাইটের আলোতে রুহির চেহারাটা দেখে। মেয়েটা বেশ ফর্সা, কিন্তু অত্যাধিক নয়। গোলগাল মুখটা, তার মায়াবী চোখ। রুহির হাতটা ধরে হাতে আংটি পরিয়ে দেয়। রুহিও কিছু বলতে পারে না, আবিরও না। এদিকে ঘুমের মাঝে হঠাৎ ভীষণ শীত অনুভব হচ্ছিল ছায়ার। কাঁধাটা আরও টেনে নেয়। পাশ ফিরে হাতের কাছে যা পায় তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় ছায়া। ছায়াকে এভাবে নিজের সাথে জড়ানো দেখে লোকটা হেসে বলে, আজ নয় কাল যে মা হবে, সে এখনো বাচ্চাটি রয়ে গেলে। ছায়ার কপালে আলতো চুমু দিয়ে ছায়াকে জড়িয়ে নেয়। এদিকে আবির চুপচাপ রুহির হাতটা ধরে বসে আছে। কিছু বলবে বলবে করে অনেকটা সময় কেটে যায়। রুহি, অনেকটা নীরবতা কাটানোর পর আবির রুহির নামটা ধরে ডাকল। রুহি মুখটা আবিরের দিকে তাক করল শান্ত দৃষ্টিতে। আবির রুহিকে তাকাতে দেখে শান্ত গলায় রুহির চোখে চোখ রেখে বলল, কখনো ছেড়ে যেও না। যদি কখনো চলে যাও, সেদিন হয়তো আবির নামের এই মানুষটা এই পৃথিবীর স্বপ্ন দেখা বন্ধ করে দিয়ে চিরতরে অন্য দেশ পাড়ি দিবে। আবিরের কথা শুনে রুহির বুকের মধ্যে ধক করে উঠল। আবিরের হাতটা শক্ত করে জড়িয়ে বলল, কখনো না, এমন হবে না। আমি যাব না কখনো ছেড়ে। ভালোবাসতে পারবে আমায়? খুব পারবো, অনেক বেশি পারবো। মেয়েটার কণ্ঠ আটকে আসছে বারবার। ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে। আবির বুঝতে পেরে রুহিকে জড়িয়ে নেয়। আবিরের মনে হচ্ছে একটা সঠিক মানুষের হাত ধরেছে সে। এ হাত হয়তো তাকে জীবনের সমস্ত সমস্যার মধ্যে টিকিয়ে রাখিয়ে বাঁচিয়ে রাখবে সবার মাঝে। প্রবন্ধ হবে জীবন। ঘুমের মাঝেই মনে হচ্ছে একটা জোড়া ঠান্ডা হাত খুব শক্তভাবে জড়িয়ে রেখেছে রুহিকে। রুহির খুবই ঠান্ডা অনুভব হচ্ছে। ঘুমের মাঝেই লোকটার আরও কাছে, একদম বুকের আরও মাঝে চলে যায় রুহি। লোকটার শরীরের ঘ্রাণটা রুহিকে একটা শান্তির ঘুম উপহার দিচ্ছে। এলোমেলো চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিল রুহির। পাগলি মেয়ে একটা। আবির রুহিকে ভালো করে চাদরের নিচে নিয়ে এলো। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই শীত করছে। তাই আবির এসিটা বন্ধ করে দিল। এতেই রুহির শান্তি। চুপচাপ ঘুমিয়ে রইল হৃদ মাঝারে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে ভালোবাসাগুলো বেশ গভীরতা তৈরি করেছে। বৃষ্টিকে ভালোবাসার প্রতীক বলা উচিত, কারণ বৃষ্টি জানান দেয় প্রিয় মানুষটা তোমার কত বেশি প্রিয়। বৃষ্টির দিনে ভালোবাসার অভাব হয় না। বৃষ্টিতে ভিজে ভালোবাসার প্রকাশ করা সম্ভব। মোট কথা, বৃষ্টির দিনে ভালোবাসা হয় গভীর। রাত কেটে সকাল হলো। সূর্য চোখের ওপর পড়তে রুহি নিজেকে আবিরের বুকের মাঝে আবিষ্কার করে। মুখ তুলে মিষ্টি হাসি দিয়ে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বেরিয়ে দেখে আবির উঠে গেছে। আপনি এত জলদি উঠে গেছেন? নামাজ পড়বো। ও ঠিক আছে। আবির ফ্রেশ হয়ে আসে। দুজন একসাথে নামাজ পড়ে নেয়। আমি খাবার তৈরি করতে যাই, ছায়াকে দেখে আসি। ও তো সারা রাত একা ছিল। আচ্ছা, আমি অফিস যাব। ঠিক আছে, আমি সব গুছিয়ে দিয়ে যাচ্ছি। রুহি সব গুছিয়ে দিয়ে বাইরে গেল। রুহির যাবার দিকে আবির চেয়ে চুপ করে রইল। এমন করে তার জন্য কেউ কখনো সব ঠিক করেনি। তোমার থেকে আবির কখনো কিছু আশা করেনি। সত্যি একটা খুব ভুল মানুষকে ভালোবেসেছিল আবির। রুহি খাবার রান্না করে টেবিল রাখতে বলল সার্ভেন্টদের। তারপর ছায়ার খাবার নিয়ে ওপরে এলো। ছায়া কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। রুহি গিয়ে ছায়াকে ডাক দিল। ছায়া, এই ছায়া, হুম। ওঠ বাবু, খাবার খাবি তো? ছায়া আসতে উঠতে চাইলে পেটে ব্যথা অনুভব করল। কি রে, সমস্যা হচ্ছে? না চিন্তা করিস না, একটু ব্যথা আর কি। ও। রুহি ছায়াকে ধরে খাটের সাথে শুইয়ে দেয়। তারপর বিছানায় পানি এবং পেস্ট এনে দেয়। ছায়া ফ্রেশ হলে রুহি ছায়াকে খাইয়ে দেয়। ছায়া খেয়ে নেয়। খাবার শেষে রুহি নিচে চলে আসে।
আবির আর নয়লা বেগমকে খেতে দেয়। আবির অফিসে গেলে রুহি ছায়ার কাছে চলে আসে। কিরে, ব্যথা আছে? ব্যথা তো আছে, কি করব বলতো, কষ্ট হয় ভীষণ। একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। ছায়া চোখ বন্ধ করে আছে। রুহি ছায়ার পায়ে ম্যাসেজ করে দিচ্ছে। ছায়ার পায়ে পানির মতো নেমেছে, বেশ খানিকটা ফুলে গেছে। ছায়া, তুই রাতে এসি বন্ধ করে ঘুমিয়েছিলি? কই না তো। না, আমি তো চালিয়ে দিয়ে গিয়েছিলাম, তাহলে বন্ধ কে করলো? মনে নেই, রাতে শীত করছিল, মনে হলো, তারপর পাশে যা পেলাম তাই জড়িয়ে নিলাম, তারপর আর মনে নেই। ও হয়তো ঘুমের ঘোরে করেছিল, সমস্যা নেই। রুহি, একটা না কথা ছিল। বল। আমার না মনে হয় রাতে কেউ আমার রুমে আসে। কি যে বলিস, চৌধুরী বাড়িতে কারোর ঢোকার সাহস আছে? রুহি, সত্যি বলছি, আমি না ওনাকে ফিল করি, ওনার শরীরের সেই ঘ্রাণটা। খুব বেশি ভালোবাসিস তাই তার অস্তিত্ব তোর সাথে মিশে আছে? না রে, আমার মনে হয় সত্যি উনি আছে আমার কাছে, একদিন আসবে সে, দেখিস। রুহি মৃদু হেসে বলে, আসবে সে, সে তো তোর কাছেই আছে, কোথাও যায়নি। ছায়া চোখ বুঝে নেয়। চারদিকে নির্ঝরকে ফিল করে ছায়া। সত্যি নির্ঝর ছায়ার শরীরের ঘ্রাণটুকুও মিশে আছে। ছায়া যে নির্ঝরের গ্রীষ্মের ক্লান্ত দুপুরে বিকেল ছায়ার মতো। ছায়া হলো নির্ঝরের প্রশান্তি। সাদা শার্ট আর ব্লু জিন্স পরে কেউ বের হলো একটা বাড়ি থেকে। পেছনে অনেকগুলো গার্ড, চোখে সানগ্লাস পরে সামনের দিকে হাঁটছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে বেশ রেগে আছে। ছেলেটা গাড়িতে করে সোজা একটা পরিত্যক্ত বাড়িতে, সেখানে কিছু গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও পারলো কি করে? ছেলেটার কথা শুনে সবাই মাথা নিচু করে আছে। কি হলো? কথার উত্তর নেই কেন? ও পালালো কি করে? স্যার, আসলে জানি না কি করে কি হলো। জানো না মানে কি? আমি যে যেন আত্মগোপন করে আছি সে আদনানকে পালাতে দিলে কি করে? বলো আমায়। বিকট এক চিৎকার দিয়ে কথাটা বলল। সবাই মাথা নিচু করে আছে। স্যার, বুঝতে পারিনি এমনটা হবে। তোমরা কিছু বুঝতে পারো না। যাও, গিয়ে ওকে শহরের প্রতিটা কোনায় কোনায় খোঁজো। 24 ঘন্টার আগে ওকে আমার সামনে চাই। জি স্যার। সবাই বেরিয়ে গেল। আরিফ, জি স্যার। ছায়ার দিকে খেয়াল রাখো। আদনানে চলে যাওয়া মানে আমার ছায়ার উপর ভয়ের প্রভাব পড়া। জি স্যার। আদনান, তোকে এবার আর ছাড়বো না। এই ছায়া, তুই এখানে কি করছিস একা একা? কেন বের হলি? আরে না, সমস্যা নেই, পারবো আমি। ছায়া সিঁড়ির পাশে ধরে ধীরে ধীরে নামতে চেষ্টা করছে। যদিও তার কষ্ট হচ্ছে, কিন্তু তাও ছায়া একটু হাঁটতে চাইছে। অনেকদিন হাঁটা হচ্ছে না। সারা দিন রাত বসে থাকে মেয়েটা বিছানায়। আর ভালো লাগছে না ঘরের মধ্যে। ছায়া হেঁটে কষ্ট করে নেমে আসে। রুহি ছায়ার দিকে এগিয়ে যাওয়ার আগে ছায়া হঠাৎ স্লিপ করতে যায়। পেছন দিকে পড়তে রুহি চিৎকার দিয়ে ওঠে। ছায়া! রুহির চিৎকার শুনে নয়লা বেগম ঘর থেকে বের হলেন। রুহি আসতে আসতে ছায়াকে অন্য কেউ এক জোড়া হাত ধরে বসে। ছায়া চোখ বন্ধ করেছিল। যখন ফিল করে সে সুরক্ষিত, তখন চোখ খুলতেই ছায়ার মনে হচ্ছে ছায়া জেগে স্বপ্ন দেখছে। নির্ঝর তাকে দু হাত দিয়ে ধরে রেখেছে শক্ত করে। ছায়া তার হাতটা উঠিয়ে নির্ঝরের মুখে রাখে। ছায়া ফিল হচ্ছে নির্ঝরকে। ছায়া দেখছে নির্ঝরকে। নির্ঝর ছায়ার সামনে, তা বিশ্বাস হচ্ছে না ছায়ার। ছায়ার চোখে পানি। তুমি এসেছো? হ্যাঁ, আর যাবো না, কখনো কোথাও যাবো না। ছায়া নির্ঝরকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। নয়লা বেগমের পা থমকে গেছে, নিচে আসার শক্তিটুকু পা হারিয়েছে। কখনো ভাবতে পারেনি ছেলেকে আবার এভাবে ফিরে পাবে। রুহির চোখে পানি। এভাবে আবার নির্ঝরকে দেখতে পাবে তা রুহিরও কল্পনায় ছিল না। তাহলে ছায়া যে নিজেদের পাশে আশেপাশে কারোর অস্তিত্ব টের পেত, তা ভুল নয়, ওটা নির্ঝরই ছিল। আর কত কাঁদবে পাগলি, এবার তো থামো। ছায়ার থামার কোনো নামই নাই। ছায়া নির্ঝরকে জড়িয়ে শুধু কাঁদছে, যেন কত বছর নির্ঝরের থেকে দূরে থেকে আজ সামনে পেয়েছে। কেন হারিয়ে গিয়েছিলেন বলেন? কেন আমার যে কি কষ্ট হচ্ছিল নির্ঝর, জানেন আপনি সেটা? আর যাবো না ছায়া, সত্যি বলছি, আর যাবো না। ওপরে নয়লা বেগম দাঁড়িয়ে ছেলের মুখে আবার মা ডাক শুনে নিচে এলেন। আবার মা বল? তোর মুখে মা ডাক শোনার জন্য আমি অস্থির হয়েছিলাম। আজ থেকে শুনবে, রোজ শুনবে। তুমিও কেতো না। এক তোমার বউকে সামলাতে পারছি না, আরেক তুমি। নির্ঝর খুবই সাধারণ আচরণ করছে, কারণ সে জানে এখন ছায়ার শরীরের অবস্থা কী। নির্ঝর ছায়াকে বসিয়ে মাকে জড়িয়ে ধরে।
হাজার হোক জন্ম না দিলেও সে মা। ছেলেকে এত কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছে। নির্ঝর পরিস্থিতি সামাল দিতে বলে, রুহি, তুমিও কাঁদো, এটা তো কম হয়ে গেল। কি যে বলেন ভাইয়া, আপনি কিভাবে স্বাভাবিক আছেন? আমার তো আপনাকে দেখেই স্বপ্ন মনে হচ্ছে এত সুন্দর স্বপ্নটা বুঝি চোখ খুললেই চলে যাবে। নির্ঝর একটা হাসি দিয়ে মাকে বসালো। ছায়া আর নয়লা বেগমের হাঁটুর কাছে বসে তাদের দুজনের দুটো হাত নিয়ে চুমু দিল। কি হয়েছে কি না হয়েছে সব জানতে পারবে। শুধু একটা জিনিস মনে রাখো, আমাদের সুখের দিন শুরু, দুঃখের দিন শেষ। আজ থেকে শুধু হাসবে আর কান্না নয়। রোহি আবিরকে কল করে বাসা আসতে বলো। জি ভাইয়া, ছায়ার জন্য খাবার রান্না করেছি, ওকে খাইয়ে দিই। ও কিছুই খেতেই চায় না। হ্যাঁ, আজ থেকে সব খাবে, কিছুই বাদ থাকবে না। ছায়া চোখ মুছিয়ে দেয়। বাবা, ওকে উপরে নিয়ে যা, অসুস্থ, এভাবে বসে থাকলে আরও সমস্যা হবে। নির্ঝর ছায়াকে পাজা কোলে ওপরে নিয়ে যায়। রুহি খাবার নিয়ে আসে। ছায়াকে খাবার দিতে গিয়ে আবিরকে কল করে। কেন এমন করেছ? নিজের শরীরের অবস্থা দেখেছ? এমন কাঠ হয়ে গেছ, খাওয়া দাওয়া কেন ছেড়ে দিয়েছ? আপনি ছাড়া কিছুই ভালো লাগে না আমার। আমি জানি, কিন্তু তাই বলে এমন করবা? আমাদের সন্তানের কথাটা একবার ভাববে না? আমার কষ্ট হয় খেতে, খুব খারাপ লাগে আমার। আর লাগবে না, এখন আমি চলে এসেছি তোমার কাছে, আর কষ্ট পেতে দেব না। কই ছিলেন এতদিন? সেসব কথা এখন নয়, পরে। নির্ঝর ছায়াকে খাইয়ে দেয়। ছায়া বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। কষ্ট হলেও জোর করেই খেয়ে নেয়। নির্ঝরের জন্য খাইয়ে দিয়ে ছায়ার কপালে চুমু দিয়ে শুইয়ে দেয়। ছায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নির্ঝর। প্রাণ পাখি ফেরত পেয়ে আজ ছায়াও ঘুমাচ্ছে, খুব গভীর ঘুম। ছায়াকে ঘুমিয়ে দিয়ে নির্ঝর উঠে এলো। আবিরের সাথে দেখা করলো। কিছু সময় কথা বলে নির্ঝর নিজের রুমে চলে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নির্ঝরের বেঁচে থাকাটা, ছায়াকে ফিরে পাওয়াটা সব কিছুই আল্লাহ তাআলার দান। নির্ঝর শুকরিয়া আদায় করে। বারান্দা থেকে দেখা যাচ্ছে ছায়াকে। মাত্র কিছুদিনে মেয়েটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলার হাড়গুলো জেগে গেছে। দুটো হাত নির্ঝরের এক মুঠোতে চলে আসবে এমন মনে হচ্ছে। চোখের নিচে বাদামি বর্ণ ধারণ করেছে, খুবই রোগাটে হয়ে গেছে। পেটটা হালকা উঁচু হয়েছে। মায়াবতীর বাবু হবে, ওদের সন্তান পৃথিবীতে আসবে। কথাটা ভেবে নির্ঝরের বেশি ভালো লাগলো। সত্যি আজ সব সুন্দর স্বপ্নের মতো আলোকিত হয়ে আছে। নির্ঝর চোখ বন্ধ করে ছায়ার কষ্ট ফিল করছে। সত্যি একটা মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালোবাসলে এতটা কষ্ট পাওয়া যায়। সব ভেঙে ফেলবো, আমি সব ভেঙে ফেলবো। তমা নিজের রুমে সব তছনছ করে দিচ্ছে। বিকট চিৎকার দিয়ে উঠছে বারে বারে। সব কিছু ভেঙে ফেলছে তমা। কেন নির্ঝর, কেন কেন আমার হতে পারলে না তুমি? আমি কি কি করে তোমায় আমার বানাবো? সব পদ্ধতি অবলম্বন করেও সেই তুমি ওই ছায়ার হয়ে গেলে। দরজার কাছে এসে দাঁড়ালেন তমার বাবা। মেয়েকে এমন পাগলের মতো করতে দেখে রুমে আসলেন। কি করছো এগুলো মামুনি? সব করলাম বাবা, কিছুতেই ওই ছায়াকে পথ থেকে সরাতে পারলাম না, না নির্ঝরকে আমার করতে পারলাম। তুমি চিন্তা করো না মামুনি, আমি আছি তো। না বাবা, আমার সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। মা তুমি চিন্তা করো না, সত্যি বলছি, সব ধরনের সাহায্য করব। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি চিল হও, আমি বলছি। বলো বাবা। আগে খেয়ে নাও, আমি এগুলো পরিষ্কার করছি। তমার বাবা মেয়ের রুম পরিষ্কার করিয়ে মেয়েকে খাইয়ে দেয়। শুন তবে বাবা, তাহলে তো দারুণ হয়। হ্যাঁ, দারুণ তো হবেই। কার বাবা বুদ্ধি দিয়েছে তা দেখতে হবে। হ্যাঁ বাবা, সত্যি দারুণ হবে। তাহলে তুমি আবার শান্ত হও। হ্যাঁ বাবা, এবার শান্ত থেকে সব করতে হবে, কোনো জোর জুলুম নয়। হবে হবে, সব হবে, শুধু শান্ত মতো প্ল্যান অনুযায়ী চলতে হবে। হ্যাঁ বাবা, প্ল্যান অনুযায়ী চলতে হবে। আবির আবির অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবারের জন্য নিচে যাচ্ছিল। হঠাৎ ভাইয়ের ডাকে ফেরত আসে। জি ভাই, বলো। তোর সাথে আমার জরুরি দরকারি কথা আছে। হ্যাঁ ভাই, বলো। আয়, এদিকে আয়। নির্ঝর আবিরকে নিয়ে একটা রুমে যায়। আমি যা বলবো তা করতে পারবি তো? হ্যাঁ ভাই, একবার বলে দেখো। রুহিকে কিছুদিন দূরে রেখে কষ্ট দিতে হবে। নির্ঝরের মুখে এমন কথা শুনে আবিরের হাসি মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি জানি আবির, এটা কষ্টের। রুহিও ভীষণ কষ্ট পাবে, কিন্তু এই মুহূর্তে এর থেকে ভালো কোনো উপায় নেই। বিশ্বাস কর,
আমার কথা মতো চল। কি করতে হবে ভাই? শোন। সব তো বুঝলাম ভাই, কিন্তু একটা কথা তো তুমি বললে না। কি কথা? তোমার জীবন রক্ষা কে করেছে? তমা। নির্ঝরের মুখে তমার নাম শুনে আবির আকাশ থেকে পড়ল যেন। কি বলছো ভাই? হ্যাঁ। সেদিন বাড়িতে অতীত নির্ঝর ছায়ার জন্য খাবার নিতে নামছিল। ছায়াকে ঘুম দেখে মেয়েটাকে ডেকে ঘুম নষ্ট করতে চায়নি। সিঁড়ি দিয়ে নামার সময় নির্ঝরের ঘাড়ে হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করে নির্ঝর। পিছন ফিরে কিছু করার আগে তমা নির্ঝরকে ধরে নিয়ে যায় বারান্দার অন্য একটা রুমে। নির্ঝরের ছেন ছিল, সে বুঝতে পারছিল তার সাথে কি হচ্ছে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া করতে পারছিল না। ভীষণভাবে তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। নির্ঝর তাকিয়ে দেখতে পায় একটা ছেলেকে ওর মতো দেখতে, ওর মতো পোশাক পরা রক্তে মাখামাখি করেছে ছেলেটাকে শুইয়ে দেয়। তার কিছু সময়ের মধ্যে আদনান আসে। আদনানকে দেখে তমা আদনানের কাছে যায়। শেষ, তোমার রাস্তার কাঁটাকে সরিয়ে দিলাম আদনান, এবার ছায়া তোমার। ধন্যবাদ তোমা, তুমি আমায় অনেক হেল্প করলে। তোমার টাকা তোমার বাবার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। নির্ঝরের মৃত্যুর খবর যেন লিক না হয়। অবশ্যই আমার বাবার চাকরির প্রমোশন তোমার দায়িত্বে ছিল, কথাটা ভুলো না। বাসায় যাও তোমা, দেখো তোমার বাবার চাকরির প্রমোশন হয়ে গেছে। তমা একটা শয়তানি হাসি দেয়। নির্ঝরের বুঝতে বাকি রয় না এর পেছনে আসলে কে। এর পেছনে তমার বাবা এসআই আজিজ রহমান। নির্ঝর সব বুঝেও কিছু করতে পারছিল না। নির্ঝরের সামনে দিয়ে আদনান ছায়াকে নিয়ে যাচ্ছিল টানতে টানতে। ছায়ার এক একটা চিৎকার নির্ঝরকে ক্ষত বিক্ষত করছে হাজারোবার, কিন্তু নির্ঝর পারেনি কিছু করতে, শুধু চোখ দিয়ে চেয়ে রেখেছে। কিছুই যে তার হাতে ছিল না। আদনান যাবার পর নির্ঝর নির্ঝর নির্ঝর, তুমি আমার, এবার তোমায় শুধু আমার করে রাখবো। তমাকে ঠাটিয়ে থাপ্পড় দিতে ইচ্ছে হচ্ছে নির্ঝরের, কিন্তু তার এখন কোনো উপায় নেই। নির্ঝরকে তমার সাথে যেতে হলো। নির্ঝর 5 ঘন্টা পর কিছুটা চেঞ্জ আসতে তমার ফোন নিয়ে সোজা তার বিশ্বস্ত গার্ডকে ফোন করে ছায়াকে বাঁচানোর জন্য। নির্ঝরের কথা মতো ছায়াকে বাঁচিয়ে আনে নির্ঝরের গার্ড বর্তমান। কিন্তু ভাইয়া, আপনি ছিলেন কই এতদিন? সেটা পরে বলবো আবির, এখন সময় নেই। ঠিক আছে ভাই, চলো। তুই যা, আমি ছায়াকে দিয়ে আসছি। আচ্ছা। নির্ঝর ছায়াকে পাজা কোলে করে নিচে নিয়ে আসলো। বাহ, আমার বান্ধবী নিচে নেমে সবার সাথে খাবার ইচ্ছেটা তাহলে পূরণ হলো কি, তাই তো? ছায়া কিছুটা লজ্জা পেল রুহির কথায়। রুহি বুঝতে পেরে বলল, থাক, আর লজ্জা পেয়ে কাজ নেই। ভাইয়া আজ ওকে এই সব খাওয়াবেন, বড্ড জ্বালিয়েছে আমায় এই কয়েকদিন। এ বেটি, এই আমিও দেখবো তোর সময়। মেরি জান, তোর আমাকেও শাশুড়ি আম্মা কিন্তু পেছনে। ভাগ্যের শ্বশুরবাড়ি আর তোর সামনে তোর বড় ভাসুর আছে। কি বলতে চাস তুই? তোমরা মানছো কি আমি সামনে আছে? নির্ঝরের কথায় দুজন চুপ হয়ে যায়। দুটোরই বিয়ে হয়েছে, একজন তো মা হতে হবে, তাও বাচ্চামি 100-তে 100। অটুট থাকুক ওদের বন্ধুত্ব। নির্ঝর মৃদু হেসে বসে পড়ে ছায়ার পাশে। ছায়াকে খাইয়ে নিজে খেয়ে নেয়। নয়লা বেগম তার হাসি খুশি পরিবার দেখে ভীষণ খুশি, আবার সেই সুখের পরিবার তার। খাবার শেষে যে যার রুমে চলে যায়। ছায়ার চুল বাঁধছিল নির্ঝর। ছায়ার মাথায় তেল দিয়ে চুলে বিলি কেটে দিয়ে তারপর চুল বেঁধে দিচ্ছে। আপনার হাত বুলিয়ে দেওয়া ভালো লাগে। ছায়া কয়দিন পর আমার বাবুর মা হবা, আর এখনো তুমি আমায় আপনি বলে কেন? আপনি ভালো লাগে তাই। না, তুমি বলো। আপনি তো বাচ্চাদের মতো করছেন নির্ঝর। হ্যাঁ করছে, তুমি তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে, এদিকে বিলে কেটে দাও আমার পিচ্চি বরটা। নির্ঝর হেসে দিল, ছায়াকে চুমু দেয়। ঘুমোবো আমি। আচ্ছা এসো। নির্ঝর ছায়াকে শুইয়ে দেয়। ছায়া নির্ঝরের বুকের মাঝে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। ছায়াকে এত কাছে পেয়ে ভীষণ ভালো লাগে নির্ঝরের। যত কাছে থাকে ছায়া নির্ঝরে, তত ভালোবাসা বেড়ে যায় তাদের মধ্যে। নির্ঝর চোখ বন্ধ করে নেয়। রোহি, জি। তুমি জি করো কেন? আমার ভালো লাগে তাই। সমস্যা? হোমা, আমাকে ডাকবো, আমার সমস্যা হবে না? আমার বরকে আমি যা ইচ্ছে তাই বলবো, আপনার সমস্যা হলে বাইরে যান। আচ্ছা, চলে যাব কিন্তু। আরে আরে, আমার বরকে রেখে যান। রুহির কথায় আবির এত সুন্দর করে তাকায়। রুহি খিলখিল করে হেসে দেয়।
রুহির হাসি দেখে আবির মুগ্ধ নয়নে তাকিয়ে রয়। তবে রে, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই না না, আবির রুহিকে কাতুকুতু দিচ্ছে। ইয়া আল্লাহ, আবির থামুন, কি করছেন? আমার পেট ব্যথা হচ্ছে। কেমন লাগে এখন? আল্লাহ প্লিজ। আবির থেমে যায়। উফ, আপনিও একটা অসহ্য, চলে যাব কিন্তু। রুহির চলে যাওয়ার কথা শুনে আবির রুহির মুখে হাত দিয়ে দেয়। এমন বলবে না কখনো, ভয় হয় আমার। হঠাৎ আবির সিরিয়াস হয়ে যায়। রুহি বুঝতে পারে না কি এমন বলল সে যে আবির সিরিয়াস হয়ে গেল। আবির রুহিকে চাদরের ন্যায় জড়িয়ে নেয়। ভালোবাসা তা শুধু মুখে বললে হয় না ভালোবাসি। ভালোবাসার জন্য প্রতিটা পদক্ষেপ বুঝতে হয়। ভালোবাসার মানুষটার চলাচলিত দেখলে বোঝা যায় সে তোমায় কতটা ভালোবাসে। এভাবে পূর্ণতা পাক না বলা ভালোবাসাগুলো। তমা পুরো রুম অগোছালো করে রেখেছে। রাগে তার রুমের সব তছনছ করে রেখেছে। কিছুই ভালো লাগছে না তোমার। নির্ঝর, এমন কেন করলে নির্ঝর? মা এখন ঘুমা, সকালে সব হবে। বাবার কথায় তমা বেডে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নেয়। সকালের মিষ্টি রোদটা দেখার সৌভাগ্য হয় না কারোর, কারণ সকালে এতই মেঘ, এতই বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে আজ পৃথিবীর বুক থেকে সমস্ত ময়লা ধুয়ে মুছে যাবে। কত না ভালো হতো যদি সত্যি বৃষ্টির পানি দ্বারা পৃথিবীর সব ময়লা দূর করা যেত, তাই না? কি ভাবছো ছায়া? ছায়া বৃষ্টির দিকে তাকিয়েছিল নামাজ শেষ করে। হঠাৎ নির্ঝরের কথায় নির্ঝরের দিকে তাকায়। ভাবছি যদি বৃষ্টির পানিতে পৃথিবীর সব ময়লা দূর হয়ে যেত তবে খুব ভালো হতো, তাই না? তুমি শিওনিক চিন্তা ভাবনা করো ছায়া? আচ্ছা, বৃষ্টির দিনে খিচুড়ি খেলে কেমন হয়? তোমার খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, বৃষ্টিতে খিচুড়ি বেশ মানাবে। তোমার ইচ্ছে হলে তো সেটা অবশ্যই রান্না হবে। আমি সার্ভেন্টদের বলে দেব। না, কি না? আর সব সার্ভেন্ট দিয়ে করিও, শুধু খিচুড়িটা রুহির হাতের। রুহি ভালো রান্না করে কি? হ্যাঁ, ওর হাতে খিচুড়ি খেলে আপনি তাক লেগে যাবেন। আচ্ছা, কিন্তু আমার এখন কনফারেন্স মিটিং আছে, আমি সেটা করে আসি। তুমি চা বিস্কুট আর এই ফলগুলো শেষ করো, আমি এসে কিছু যেন না পাই। নির্ঝর চলে গেল অন্য রুমে। নির্ঝর অন্য রুমে যাবার কিছু সময় পর রুহি আসে রুমে। কি রে আমার পুচকু, কি করিস তুই? খাচ্ছি, খাবি? ছায়া বেশ বিরক্তি নিয়ে কথাটা বলে। রুহি খিলখিল করে হেসে দেয়। হায় রে বাবুরামু, খেতে মোটেও ইচ্ছে হয় না, তাই না? সত্যি একটু ইচ্ছে হয় না রুহি। শোন, হ্যাঁ বল, এখানেই আছি। বলছি খিচুড়ি রান্না করবি? তুই খাবি? হুম। কেন করব না, অবশ্যই করব। আমি তো বলি এখনই করব। সত্যি? হ্যাঁ, সকালে সবাই মিলেই খাওয়া যাবে। কি মজা! আই লাভ ইউ মেরিজান। আই লাভ ইউ টু মেরিজান। আই হাঁটিয়ে আনি তোকে। রুহি ছায়াকে নিয়ে ব্যালকনিতে আসে, রুম দিয়ে হাঁটিয়ে আনে, কিছু সময় পর বসিয়ে দেয়। আচ্ছা, ভাইয়া চলে আসবে, এখন আমি গেলাম রান্না করতে, ঠিক আছে? আচ্ছা। রুহি নিচে চলে আসে। নির্ঝর কিছু সময় পর ছায়ার কাছে চলে যায়। রুহি রান্না করছে আর সার্ভেন্টরা সাহায্য করছে। হঠাৎ আবির এসে বলল, এই তোমরা কি করো? স্যার, ম্যামকে হেল্প করি। আমি করছি, তোমরা অন্য কাজ করো। আপনি পারবেন স্যার? পারবো না কেন, সে তো যাও। রুহির চোখ রসগোল্লা করে তাকিয়ে আছে। আবির কি বলছে এটা কি? ছেলেটা একদম পাগল। সেতু চলে যাওয়ার পর আবির গিয়ে রুহির কোমর জড়িয়ে ধরে। ইয়া আল্লাহ, আমি জানতাম হেল্পের নামে তুমি এগুলো করবা। ছাড়ো প্লিজ। সমস্যা কি তোমার? তুমি এমন করো কেন আজব? কেমন করে? আমি কাজ করছি, কেউ চলে আসলে কি হবে? কিছুই হবে না, করো কাজ। উফ, তোমার জন্য আমি পাগল হয়ে যাব। আচ্ছা, তারপর একসাথে পাবনা গিয়ে ঘুরে আসবো। আবির। রোহি। রুহি জানে আবিরকে কিছু বলে লাভ নাই, তাই রুহি আর কথা না বাড়িয়ে চুপচাপ খাবার এর দিকে মন দেয়। রান্নার সবটা সময় জুড়ে আবির রুহিকে জ্বালিয়েছে। রুহি বেচারি কিছুই বলেনি। খাবার টেবিলে সবাই বসে। মেরিজান, তুই আমার জন্য এত সুন্দর খিচুড়ি রান্না করবি, তাহলে আমি সারাদিন খিচুড়ি খাবো। থাক, আর পাম দিও না। মুই পাম দেই না, মুই সত্যি কথা কই। হ হ, খাইয়া মুড়ে ধন্য করো, তোমার খাওয়া দেখলে ভালো লাগে। ছায়া হেসে দেয়। রুহি তোমার বান্ধবী বলছিল রুহির হাতের খিচুড়ি খেলে জীবনে ভুলবেন না। বান্ধবী কিন্তু তোমার সত্যি কথা বলছে, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
সবাই খাওয়া শেষ করে। ছায়া একটু টিভি দেখতে বসে রুহিকে সাথে করে। নির্ঝর কাজের জন্য রুমে চলে যায়, আর আবির বৃষ্টির জন্য অফিসে যায়নি, তাই অনলাইনে মিটিং অ্যাটেন্ড করতে যায়। নয়লা বেগম তিনি নাতি নাতনির জন্য কাঁথা সেলাই করতে বসেন। যতই হোক প্রথম নাতি নাতনি বলে কথা। রুহি আর ছায়া মিলে টিভি এনজয় করছে। এমন সময় হঠাৎ মেইন ডোরে কলিং বেল বেজে ওঠে। রুহি উঠতে যাবে, তখন সেতু বলে, ম্যাম আপনারা বসুন, আমি খুলছি। সেতুর কথায় রুহি বসে পড়ে। হঠাৎ কারো চিৎকার শুনে রুহি ছায়া দুজন পেছনে তাকায়। পেছনে তাকিয়ে ছায়া থ হয়ে যায়। রুহির হাত থেকে রিমোটটা পড়ে যায় টিভির। তমা শাড়ি পরে এসেছে বাবার সাথে লয়ার নিয়ে। তমার আবিরের নাম ধরে চিল্লাতে আছে। তমার চিৎকার শুনে সবাই নিচে চলে আসে। আবির তমাকে দেখে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। নির্ঝর আবিরের পিঠে হাত দেয়। আবির চোয়াল শক্ত করে নেয়। আবির, আমি থাকতে তুমি ওই মেয়েকে বিয়ে কি করে করলে? আমার সাথে তোমার ডিভোর্স হয়নি। তোমায় আমি ভালোবাসি আবির। তুমি আমায় তোমার বাড়ি থেকে বের করে দিলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে নিতে আসবে, কিন্তু না, তুমি আসোনি, উল্টে বিয়ে করে নিলে কেন আবির? তমা যে অভিনয় করছে তা বুঝতে কারোরও বাকি রইল না। আবির নিজেকে শান্ত করে বলে, আমি তোমায় আজও ভালোবাসি তমা। ওকে বিয়ে করেছি শুধু স্বার্থের জন্য। তুমি তোমার কাপড় নিয়ে আমার রুমে যাও, রুহির জিনিসপত্র বের করে দাও। নয়লা বেগম কথাটা শুনে আবিরের গালে চড় বসিয়ে দেয়। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? মায়ের রাগ কন্ট্রোল করতে নির্ঝর নয়লা বেগমকে ধরে বসে। মা প্লিজ, প্রেস চলে আসবে, তুমি সিনক্রেট করো না। প্রেস মিডিয়ার ভয়ে আবির কাপুরুষ হয়ে যাবে নির্ঝর। না মা প্লিজ, তুমি রেগো না। নির্ঝর নয়লা বেগমকে থামিয়ে নেয়। রুহির চোখ দিয়ে টুপ টুপ করে অশ্রু পড়ছে। আবিরের দিকে দৃষ্টি স্থির রুহির। কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। রুহির অবস্থা দেখে ছায়া রুহির হাত ধরে। নির্ঝর ছায়ার কাছে যায়। রুহি তুমি? ভাইয়া কি হয়েছে এগুলো? কি হচ্ছে এগুলা? এই মেয়ে, এই তুই আমি থাকা সত্ত্বেও আমার স্বামীকে বিয়ে করিস, লজ্জা লাগে না? নির্ঝর, ওকে থামতে বল। আবির? নির্ঝর আবিরের দিকে তাকায়। আবির তমাকে নিয়ে রুমে চলে যায়। সেখান থেকে উকিল আর তমার বাবাও চলে যায়। রুহি অপরের দিকে তাকায়। তার সব জামাকাপড় ছুঁড়ে ফেলছে তমা ঘরের বাইরে। মা, আমায় অনুমতি দিন, আমি আর এখানে থাকতে চাই না। নির্ঝর রুহির কথা শুনে রুহির হাত দুটো ধরে বসে। রুহি বোন আমার, ভাই মনে করে আমাকে শেষবার মতো বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। সেতু রুহির কাপড় মায়ের রুমে রেখে দেয়। বৌমা, তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? তুই যাস না রুহি, আমি কি করব রুহি? সবার দিকে তাকিয়ে রুহি দৌড়ে শাশুড়ি মায়ের ঘরে চলে আসে। হঠাৎ কি ঝড় এলো যা সুখের পরিবার তছনছ করে দিচ্ছে। নির্ঝর চোখ বন্ধ করে শপথ নিল, এটাই শেষ, আমি আর অশান্তি হতে দেব না, একটু ভরসা রাখো মা। ছায়াকে নিয়ে নির্ঝর ওপরে চলে আসে। নিজর কি হচ্ছে এগুলো? বোঝান আমায় প্লিজ। রুহির সাথে তোমার কি মনে হয় আমি কোনো ক্ষতি হতে দেব? বিশ্বাস নেই আমার উপর? আছে তো, খুব বিশ্বাস আছে, তাই জন্যই তো চুপ ছিলাম। কথা দিচ্ছে আবার সেই শান্তি ফিরে আনবো, আবার সুখের মুখ দেখবো সবাই। সত্যি তো? সত্যি। নির্ঝর ছায়ার গালে হাত রেখে কথাটা বলে। ছায়া চোখ বন্ধ করে নেয়। অশান্তিগুলো মাথায় চেপে বসেছে। এই যন্ত্রণা থেকে মুক্তির একটাই উপায়, তা হলো এই রহস্য ভেদ করে আসল সত্যি জানা। ছায়া, জি। গল্পটা শুনবে? কিসের গল্প? এক রাজার গল্প। ছায়া চোখ খুলে তাকায়। নির্ঝরের চোখে মায়া আছে। ছায়া মৃদু হেসে বলে, বলো শুনি। ভালোবাসে। গল্প শোনাবেন না? আজ না, সঠিক সময় এলে শোনাবো, ঘুমাও। নির্ঝর ছায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় ছায়া ঘুমিয়ে যায়। নির্ঝর ছায়াকে বুকে নিয়ে ভাবতে থাকে পুরনো দিনের কথা। বয়স নির্ঝরের তখন মাত্র 6। ছোট ভাইকে পৃথিবীতে আনতে গিয়ে মা মারা যায়। ছোট্ট ছেলেটি মাত্র 6 বছরে যেন অনেক বড় হয়ে গেছিল। নিজের স্কুলের টাইটাই নিজে বাঁধা শিখে গেল। জুতার ফিতাগুলোও নিজে বাঁধা শিখে গেল। যেখানে স্কুলে যাবার আগে মাকে না পেলে ছেলেটি বাড়ি মাথায় করে নিত, সেখানে নিজের ব্রেকফাস্ট নিজে করে এখন। কারোর খাইয়ে দেওয়া লাগে না। 6 বছর বয়সে মাত্র ক্লাস 1-এ পড়ে সে। বাবার অফিস, ভাইয়ের জন্য একটা পালিত মা রাখা।
কিন্তু সে ভাইয়ের ভালো খেয়াল রাখতে পারে না। ভাই কাঁদে, সারা দিন কাঁদে। স্কুলে যাবার আগে যে ছেলে দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করত, আজ সে ছেলে ভাইয়ের কপালে চুমু দিয়ে নিচে আসে। একজন ড্রাইভার তাকে পৌঁছে দেয় স্কুলে আর নিয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কাটার পর নিঝড়ের বাবা বুঝতে পারেন তার ছেলে দুটোর জন্য কোনো মা লাগত। তখন তিনি ঘরে আনলেন লাল টুকটুকে বউ, যে পরীর মতো আসে নিঝড়ের জীবনে, মায়ের মতো খেয়াল রাখে, ভালোবাসে। কিন্তু শুধু মাত্র একটা জিনিস এসে নির্ঝরকে কষ্ট দিত, তা হলো আদনানের বিষয়ে। নয়লা বেগম নিজের চিরটা জীবন শুধু কষ্ট করেছে নির্ঝরের জন্য, আবিরের জন্য। নিজের ছেলেটাকে তো সে কাছেই পায়নি। ভাগ্যের এক বাজে খেলা এটা। নির্ঝরের বয়স তখন 8। একটা ফুটফুটে বাচ্চা কোলে এক ভদ্রমহিলা নির্ঝরের বাবার কাছে আসেন। ভদ্রমহিলা দেখতে বেশ স্মার্ট, কিন্তু হিজাব পরিহিত সে। কিছু সময় পর তার পেছন দিয়ে আসেন একজন ভদ্রলোক। নির্ঝর লক্ষ্য করে বুঝতে পারে তার এক সুখী দম্পতি। তারা বাবার ঘরে যায়। নির্ঝর তখন বই নিয়ে বাবার ঘরে যাচ্ছিল। বাকি দুনিয়া, আবির, নয়লা বেগমের কাছে নির্ঝরের বাবা ভীষণ রাগী হলেও নির্ঝরের কাছে তার সব থেকে কাছের বন্ধু ছিল সে। তখন নির্ঝরের পড়ার টাইম ছিল, তাই সে বাবার রুমে গেল। ওই দম্পতির সাথে ভদ্রমহিলা নির্ঝরকে দেখে হাসি মুখে প্রশ্ন করে, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি? আলহামদুলিল্লাহ বাবা। আপনার ছেলেটা ভীষণ মিষ্টি মিস্টার চৌধুরী। ধন্যবাদ মিসেস খান, বসুন। তারা দুজন বসে। হঠাৎ তাদের কোলে থাকা মেয়ে বাবুটা কান্না করে। তখন নির্ঝর বলে, আন্টি কিছু মনে না করলে ওকে আমার কাছে দিবেন? তুমি সামলাতে পারবে বাবা? হ্যাঁ, আমি আমার ভাইকে সামলাই। ভদ্রমহিলা নির্ঝরের কোলে বাচ্চাটাকে দিল। সত্যি বাচ্চাটা নির্ঝরের কোলে গিয়ে থেমে গেল। মিস্টার চৌধুরী, আজিজ রায়হানের প্রমোশনটা আটকান প্লিজ। কেন? আমার পরিবারকে মারার চেষ্টায় আছে আমার নিজের ভাই। কি বলছেন? হ্যাঁ, আমার বাবার দেওয়া সম্পত্তি 2 ভাগে ভাগ করার পর এক অংশ তার ছিল, অন্য অংশ আমার। আমার তখন কিছুই ছিল না। বাবা যখন মারা যায়, কিন্তু বড় ভাইয়ের হাতে চাকরি ছিল আর ছিল তার স্ত্রী। তখন থেকেই আমায় আলাদা করে দেয়। ধীরে ধীরে নিজের বড় বিজনেস দাঁড় করায়। আমি আমার ছোট্ট মেয়ে ছায়ার নামে সব দিয়ে দিয়েছি। আমার মৃত্যুর পর সব তার। কিন্তু আমরা মারা গেলে আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে। ওর 18 বছরের আগে মৃত্যু হইলে ওর সম্পত্তি একটি ইতিমখানা পাবে। আমার বিশ্বাস, আমরা থাকি না থাকি 18 বছর হতে হতে ও বুঝতে পারবে সব। দয়া করুন, আপনি প্রমোশনটা আটকে দেন প্লিজ ভাইয়ার। দেখুন মিস্টার খান, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। নিছক শুধুমাত্র সাক্ষীর ভিত্তিতে আমি তার প্রমোশন আটকাতে পারি না। এই জন্য তো আপনার কাছে আসা। ক্ষমা করবেন, এটা সম্ভব না। সেদিন নির্ঝর সব শুনছিল আর ঠিকই ধরেছেন, বাচ্চাটা ছিল ছায়া। সেদিন ওই দম্পতি চলে যাবার পরের দিন আজিজ রহমানের প্রমোশন হয়, আর তার মাত্র 7 দিনের মাথায় মৃত্যু হয় সেই 2 দম্পতির। ব্যাস, নির্ঝর ছোট থেকে ছায়ার ওপর অত্যাচার হতে দেখে এসেছে। ছায়ার শখের ওপর সবসময় প্রভাব দিয়েছে তমা, আজও তাই করেছে। নির্ঝরের পিতা কখনো নিজের ছাড়া অন্য কিছুকে গুরুত্বপূর্ণ মনে করেনি, তাই আজ ছায়া মা বাবা হারা এতিম। যদি নির্ঝরের বাবা আদনানকে মেনে নিত, তবে হয়তো আজ এমনটা হতো না। নয়লা বেগমকে নিজের সন্তান ছাড়া থাকতে হতো না। এটাই কারণ নির্ঝর কখনো আদনানকে মারতে চায়নি। তার মা যে তাদের জন্য অনেক করেছে। যদি সেদিন প্রমোশন আটকে দিত আজিজ রহমান এর, তবে হয়তো আজ ছায়ার মা বাবা জীবিত থাকত। ছায়াকে বাঁচিয়ে রাখার একটাই কারণ ছিল আজিজ রায়হানের। তোমার সাথে, তোমার প্রতিটা পদক্ষেপের সাথে ছিল আজিজ রহমান। সম্পত্তি আর সম্পত্তি কেউই বুঝে না আজ মরলে যে কাল 2 দিন। অদ্ভুত এ দুনিয়া। ছায়া ছোট থেকেই কষ্ট পেয়ে এসেছে, কিন্তু এখন সময় তাকে তার বিচার দেওয়ার। উপযুক্ত প্রমাণ পেয়ে তবে আজিজ রহমান আর তমা শাস্তি দেবে নির্ঝর, যার জন্য সে অপেক্ষা করেছে সঠিক সময়ের। বর্তমান ছায়া গভীর ঘুমে মগ্ন। নির্ঝর ছায়ার কপালে চুমু দেয়। একটা বাচ্চা মেয়ে লাগে ছায়াকে। এদিকে চোখের পানিগুলো যেন বাঁধ ভেঙেছে, ঝরতেই আছে, কোনো মতেই থামছে না। রুহি জানালার কাছে গিয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। শাড়ির আঁচল নিচে পড়েছে, সেদিকে তার খেয়াল নেই। শাশুড়ি মায়ের রুমে এই জানালাটা তার ভীষণ প্রিয়। কাজ না থাকলে এখানে এসে বসে থাকত,
কিন্তু আজ যেন ভীষণ কষ্টগুলো এই জানালার বাতাস শুনতে পাচ্ছে। কেউ না বুঝলেও প্রকৃতি যেন বুঝতে পারছে মনের মাঝে চাপা কষ্ট অনুভব করছে রুহি। মারে, আর কত বসে থাকবি? আয় খেয়ে নে। হঠাৎ নয়লা বেগমের কথায় ধ্যান আসলো রুহির। না মা, তোমরা খেয়েছো, এটাই অনেক। মারে, এমন করিস না। মা প্লিজ, আমার গলা দিয়ে খাবার নামবে না। নয়লা বেগম নিজের অসহায় চেহারাটা আবার একবার রুহির মাঝে দেখতে পাচ্ছে, কিন্তু নয়লা বেগমের কারণ অন্য আর রুহির কারণ অন্য। তাও আজ নিজের বউদের মধ্যে নিজেকে খুঁজে পেয়ে ভীষণ চাপা কষ্ট অনুভব করছেন তিনিও। জীবনটা কিছু মানুষের ভুলের কারণে খুবই কঠিন হয়ে যায়। জীবনটা কিছু মানুষের ভুল ডিসিশনের জন্য অনেক জটিল হয়ে যায়। আজ হয়তো সব ঝামেলার কারণটা নির্ঝরের বাবাই। কিছুই বুঝতে পারার আগে সব হয়ে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে পকেটে হাত রেখে কথাগুলো ভাবছে নির্ঝর। কি করছেন? হঠাৎ ছায়ার কণ্ঠ পেয়ে নির্ঝর ফিরে তাকায়। ছায়ার এখন প্রায় 6 মাস হতে চলল। পেটটা বড় হয়েছে। মেয়েটা নির্ঝরকে পেয়ে নিজের উজ্জ্বল চেহারাটা একটু হলেও ফেরত পেয়েছে। ছায়াকে দেখে হেসে বলল, এসো। নির্ঝর ছায়ার হাত ধরে নিজের পাশে দাঁড় করালো ছায়াকে। ওই দেখো কি সুন্দর অবকাঠামো। আমার এগুলো ভালো লাগে না, আমার ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য। আচ্ছা তাই? হ্যাঁ, চারিদিকে সবুজ হবে, সুন্দর পরিবেশ, মিষ্টি বাতাস, শো শো শব্দ, সুন্দর লাগবে না? ছায়া বাচ্চামি সুরে কথাটা বলল। নির্ঝর হেসে বলল, নিয়ে যাবো তুমি ঘুরতে। মজা হবে। নির্ঝর ছায়ার কপালে চুমু দিল। তুই পাগল বুঝছো? না, আমি পাগল না, আমি তো বাবুর আম্মু আর তুমি বাবুর আব্বু। ওরে বাবা, পিছু বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হব না, আমি বাবুর আম্মু না আমি? হ্যাঁ, তুমি তো বাবুর আম্মু, কিন্তু বোধহয় তুমি দুটো বাবুর আম্মু হবে একসাথে। নির্ঝরের কথায় ছায়া চোখ রসগোল্লা করে তাকিয়ে বলে, সত্যি? কিন্তু আমি শিওর না। এটা মিথ্যা বলল নির্ঝর। নির্ঝর আসার পর থেকে ছায়ার সব কিছুই নির্ঝরের হাতে। নির্ঝর খুব ভালো করেই জানে ছায়ার দুটো বাবু হবে। আপনি সর না, তাহলে কে সর? কেউই না, আল্লাহ যা দেবে। এখন এসো খেয়ে নাও। না, খাবো না এখন। কি বললা? মানে রেগে যান কেন? খাবো তো একটু পরে। না, পরে না, এখন এসো। এক্ষুনি? হ্যাঁ, এখনই এসো। ধরে চলুন। ছায়াকে নিয়ে নির্ঝর ঘরে আসে। নিজের ঘরে নয়, রুহির ঘরে। রুহি এখনও সেই অবস্থায় জানালার মাথা ঠেকিয়ে বসে আছে। সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। নির্ঝর ছায়াকে বসালো। তাও রুহির কোনো হেলদোল নেই। রুহি এখনও একইভাবে বসে। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে ইশারা করল। ছায়ার রুহির দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, উফ বাবু রে, তোর এত ক্ষুধা লাগছে, তোর মারও এত ক্ষুধা লাগছে, তাও খাওয়ানোর উপায় নাই। দেখ না, তোর ছোট মা না খেয়ে বসে আছে। এই অবস্থায় তোর খিদা লাগলে খাওয়া যায় কত? উফ, কি যে ক্ষুধা লাগছে, কেউ যদি বুঝতে একটু। ছায়া বেশ নাটক করে আর চিল্লিয়ে কথাটা বলেছে। ছায়ার চিল্লানো শুনে রুহি ওদের দিকে তাকায়। সব খাবার নিয়ে বসে আছে। কেন খাসনি? খেয়ে নে। রুহি নির্ঝরকে দেখে নিচে নেমে শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নেয়। ধরো, কেউ খাবে না, তোর পোলাপান রেও না খাওয়াই রাখবো আমি, তুই না খাইলে। ছায়া, কেন বাচ্চাদের মতো করছিস? খেয়ে নে। খেতে তো দিচ্ছিস না। আমি খেতে দিচ্ছি না? দিচ্ছিস না তো। বসি, আমাকে ক্ষুধা লাগছে, তুই তো নিজেও খাবি না, আমারেও খাইতে দিবি না, সাথে তোর পোলাপান গো খাইতে দিবি না। ভাইয়া, ছায়া কি? রুহি, তুমি না খেলে আমরা সবাই না খেয়ে থাকবো। ভাইয়া, আপনিও? হ্যাঁ, আমিও। নয়লা বেগম দরজা দিয়ে আস্তে আস্তে কথাটা বলে। রুহি এবার মাথা নিচু করে বলল, উনিও খায়নি সকালে। সব কথার মাঝে রুহির কথাটা শুনে নিঝরের চোখে এমনি পানি চলে এলো। মেয়েটা কত ভাবে সবার ব্যাপারটা। কি করে কেউ এত ভালো হতে পারে? নিঝর রুহির কাছে গিয়ে বলল, এসো রুহি, খেয়ে নাও, আমি দেখবো ওটা। রুহিকে এক প্রকার জোর করেই খাইয়ে দেয় ছায়া। সবার খাওয়া শেষে রুহিকে নির্ঝর ঘুমের ঔষধ দেয়। রুহির শরীর খারাপ করার আগে ওকে ঘুমাতে হবে। ওর প্রয়োজন ঘুম। এখন না ঘুমালে ওর সমস্যা হবে। নির্ঝরের ঔষধে রুহি ঘুমিয়ে যায়। রুহিকে ঘুমাতে দেখে ছায়াকে নিয়ে নির্ঝর চলে আসে। নয়লা বেগমের মাথা ধরায় তিনিও শুয়ে পড়েন। নির্ঝর ছায়া চলে আসে। ছায়া, জি। আমি তোমার লক করে বাইরে যাচ্ছি। ঘরে সব আছে, আমি না আসা পর্যন্ত তুমি ঘরেই থাকবে। কোথায় যাচ্ছেন? হসপিটালে কাজ আছে।
আচ্ছা ওকে, কিন্তু তালা দিবেন আমায়। হুম, তালা দিব। ছায়ার কপালে চুমু দিয়ে নির্ঝর বেরিয়ে যায়। এদিকে কি হচ্ছে আবির? তুমি আমার থেকে এমন দূরে দূরে থাকছো কেন? কই দূরে থাকছি, তোমার জন্য সারপ্রাইজ আছে, এসো। আবির তোমাকে নিয়ে এলো একটা রুমে, যেখানে সব গোলাপ দিয়ে সাজানো, সুন্দর খাবারের আয়োজন। ওয়াও, আবির আমার জন্য এগুলো? তোমার জন্য এগুলো, এসো। তোমাকে নিয়ে বসায়। ওয়াও, ওয়াইনের ব্যবস্থাও আছে? নাও শুরু করো। না না, বেশি খেলে চলে যাবে। না, চলবে না, এসো। তোমাকে ওয়াইন খাইয়ে অনেকটা খাইয়ে ফেলে আবির। তমা গোলাতে শুরু করে ধীরে ধীরে। আবির, তুমি কি জানো আমি তোমায় শুধু ব্যবহার করি? তুমি আমার কাছে টিস্যুর মতো, ব্যবহার করে ফেলে দিই। ভালো না? ভালো তো। এবার বলো তো, তুমি কটা খুন করেছো জীবনে? আমি আর আমার বাবা মিলে করেছি 2টা। এখন নির্ঝরের মতো দেখতে ছেলেকে, আর একটা হচ্ছে আদনান। তুমি আদনানকে কেন মারলে? আদনানকে মারতে চাইনি আমি, বাবা মারতে বাধ্য করলো। কারণ আদনানকে নির্ঝর সুস্থ করে ফেলছিল, আর আদনান না সব জানতো আমাদের সম্পর্কে। বাবা তাই আদনানের মুখ খোলা বন্ধ করার জন্য আদনানকে মেরে দেয়। ওকে, এবার বলো তোমার বাবা কটা খুন করেছে নিজের জীবনে? আমার বাবা অজস্র, অনেক। তার মধ্যে একটা সিক্রেট বলবো? আমার চাচি চাচাকে না আমার বাবাই মেরেছিল। কথাটা বলে হাসতে থাকে তমা। আচ্ছা, এগুলো কিসের জোরে করেছে তোমার বাবা? ও মা, আমার বাবা পুলিশের অফিসার না, সেই জোরে। তমা হাসছে আর কথা বলছে মাতাল হয়ে। তমা নিজের মুখে সব স্বীকার করে। আবি তমাকে টানতে টানতে বের করে আনে, এনে সোজা মুখে পানি মারে। তমার হুশ তাও আসে না। আবির নির্ঝরকে ফোন করে তমাকে রুমে বন্ধ করে। নির্ঝর জলদি চলে আসে। ভাইয়া, পুলিশকে ফোন করে বলো আজিজ রহমানকে ধরতে। বলেছি। তমা কই? তমা উপরে। ওকে, তোমাকে তাহলে একটা সারপ্রাইজ দেওয়া যাক। হ্যাঁ ভাই, অনেক জ্বালিয়েছে এই সাতজন্যে। চলো তাহলে তৈরি হই। ভাই চলো। হুশ আসতে নিজেকে অন্ধকার ঘরে আবিষ্কার করে তমা। হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছে না, মাথা ঘোরাচ্ছে। আগের কথা চিন্তা করতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মনে আসছে না কিছু। হঠাৎ রুমের লাইট জ্বলে ওঠে। সামনে টিভিতে তার খুনের শিকার এবং সমস্ত পাপের শিকার সে নিজে করেছে এটা দেখতে পায়। তমা এটা দেখে চোখ কপালে উঠে যায়। কি হচ্ছে? এগুলোও কি করেছে? দেখতে থাকে চারিদিকে কেউ আছে নাকি। জলদি উঠে গিয়ে টিভি বন্ধ করতে গেলেই ওর হাতে হাত করা পড়ে। সরি ম্যাম। কনস্টেবল তমাকে নিয়ে চলে আসে। সেখানে সবাই উপস্থিত। নির্ঝর পায়ের ওপর পা তুলে আছে। কি হচ্ছেটা কি এগুলো? তোরা জানিস না আমার বাবা কে? এই এক একটাকে ধরে জেলের ভাত খাওয়াবে। আমাকে জেলের ভাত খাওয়ানোর আগে নিজে জেল থেকে বেরোনোর রাস্তা খোঁজো। বাবা কই? আমাকে বাবাকে ফোন করতে দাও একবার, সব কটাকে মেরে দিব। তমা ছুটার চেষ্টা করছে আর কথাগুলো বলছে। নির্ঝর তমার দিকে তাকিয়ে কাউকে ইশারা করল। তখন বাইরে থেকে তমার বাবা হাতকড়া পরিয়ে নিয়ে আসা হলো। তমা সেটা দেখে চুপ হয়ে গেল। তোমার বলার মতে ওর আর ওর বাবার সম্মেলনে করা খুনের সংখ্যা 3, কিন্তু না, এটা হবে 4, কারণ নিজের মাকে তমা মেরেছে। হঠাৎ আবিরের কথায় সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, আজিজ রায়হান না হয় তার স্বামী একটা স্বার্থপর, কিন্তু তুমি তোমার জন্ম দিয়েছিল তিনি তোমায়। শুধুমাত্র ছায়াকে বাঁচাতে চেয়েছিল বলে তুমি তাকেও মেরে দিলে তমা। ছি তমা, ছি। ঘৃণা হয় এটা ভেবে আমি এত নিচু মনের একটা মেয়েকে কখনো ভালোবাসি বলেছি। ভাইয়া, এদের শাস্তির ব্যবস্থা করো। ওদের শাস্তিটা খুবই কঠিন। এখানে আর এই বাপ মেয়ে থাকবে না। ওদেরকে মহাসাগরে অবস্থিত ব্রিটিশদের তৈরি করে পানির তলের জেলে বন্দি থাকতে হবে চিরজীবন, যতদিন না ওদের মৃত্যু হয়। এটাই ভালো হবে। আমি চেয়েছিলাম তোর জন্য শাস্তির ব্যবস্থা কম করার কথা বলতে আপু। তোকে আপু বলতেও ঘৃণা হয় এখন আমার নয় না হয় পালিত মা, তোর তো আপন মা। কি করে পারলি তুই? ছি, জঘন্য থেকে জঘন্য তুই। নিয়ে যান ওকে। পুলিশ হেফাজতে তমাকে আর তমার বাবাকে নিঝড়ের কথা মতো পৃথিবীর সব থেকে কঠিন কারাগারে পাঠানো হয়। ওদের পাপের শাস্তি হয়তো এতও কম। রুহি সব দেখেছিল। সব বুঝতে পেরে চোখের পানি মুছে আবিরের দিকে তাকায়।
নির্ঝর বুঝতে পেরে নয়লা বেগমকে ইশারা করে। তিনি তার রুমে চলে যায়। নির্ঝর ছায়াকে নিয়ে রুমে চলে আসে। আবির রুহির দিকে গিয়ে বলে, সরি বউ, ভুল হয়ে গেছে। সরি, আমি অনেক ভুল বুঝছি, কিছু সময়ের জন্য হলেও। না রে পাগলি, তোরে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কাঁদতে দিব না। রুহির চোখের পানি মুছিয়ে বলল আবির। রুহি মৃদু হেসে আবিরের বুকে মুখ গুজল। সত্যি শান্তি লাগে এখানে মাথা দিলে। সারাদিনের ক্লান্তি দূর হয়, মনে হয় যেন কত আপন করে পেলাম তাকে। ছায়া, হুম, কি করো? ভাবছি কি ভাবছ? আমার যমজ বাবু হলে সামলাবো কি করে। কেন? আমি মেডিকেল পরীক্ষায় বা কি করে দিব? আমার তো সামনে 1 বছর পিছিয়ে গেলাম। আরে প্যারা নাই, চিল, আমি আছি তো। কি করবেন? আমার ঘাটতি কিভাবে মিটাবে? আমি দেখব, সেটা সরকারি না হলে বেসরকারিভাবে পড়াবো, চিন্তা করো না। আপনি এত ভালো কেন? ওমা, এটা কেমন কথা? এটা সত্যি কথা, আমার এত ভালো লাগে কেন? নির্ঝর এবার সত্যি কারেন্টের শক খেলো বোধ হয়। ছায়া তাকে কখনো এভাবে বলেনি, আজ প্রথম। ছায়া, মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে, তো মাথা তো পুরাই ঠিক আছে। মানে তুমি ঠিকঠাক মেজাজে এসব বলছো? হ্যাঁ ঠিকঠাক মেজাজেই বলছি। ওরে দুষ্টু। হ্যাঁ আমি তো দুষ্টু, সাথে বাবুর আম্মু। আচ্ছা বাবুর আম্মু, অসুস্থ বলি না, বেঁচে যাও। ছায়া নির্ঝরের কথা শুনে 24 পাটি দাঁত বের করে হেসে দেয়। কেটে গেল 2টা বছর। আজ ছায়ার মেডিকেল পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। রুহি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। এমনিতেও দুজন ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ছায়ার ইচ্ছে ছিল ভার্সিটিতে পড়ার আগে থেকেই, তাই সে ভার্সিটির প্রিপারেশন নেয়। আর ছায়ার পিছনে নির্ঝর সারা দিন রাত এক করে দিয়েছে। বেবের শখ ডক্টর হবে, পূরণ না করে পারা যায়। ছায়া বেশ সুস্থ হয়ে যায় বেবু হওয়ার পরে। ছায়ার একটা মেয়ে বাবু আর একটা ছেলে বাবু হয়। ছেলে বাবুটার নাম রাখা হয় আফনান চৌধুরী, আর মেয়ে বাবুটার নাম রাখা হয় নাবিলা চৌধুরী। বাসায় সবাই তাদের নিয়ে ব্যস্ত থাকে। ছায়ার মেডিকেল পড়ার স্বপ্নটা কিছুটা রুহির জন্য সম্ভব হয়েছে। রুহি সবসময় বাচ্চা দুটোকে সামলে রাখত। বাচ্চা দুটোর বয়স 2 বছর হতে চলল। ছায়া পায়চারি করছে। রুহি বলছে শান্ত হতে, কিন্তু ছায়া তো ছায়া, ওর চিন্তা মাথা ফেটে যাচ্ছে। কিছু সময় পর নির্ঝর আর আবির আসে। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে দেখে নির্ঝরের মুখটা ফ্যাকাশে। ছায়ার এবার আরও চিন্তা হতে শুরু করে। কি হয়েছে নির্ঝর, বলুন না। নির্ঝর নিশ্চুপ হয়ে বসে বিছানায়। তা দেখে ছায়ার আরও ভয় হয়। নির্ঝর, হচ্ছেটা কি বলুন আমায়। ভাইয়া আপনি তো বলুন। ভাইয়াই বলতে পারো গো বোন, আমি জানি না। নির্ঝর প্লিজ বলুন। কি আর বলবো ছায়া? কেন হয়নি চান্স? না মানে তোমায় বেসরকারি মেডিকেলে আর কষ্ট করে পড়তে হবে না। নির্ঝরের কথা শুনে রুহি লাফিয়ে ওঠে। ছায়া নির্ঝরকে একটা কিল দেয়। ভয় পাইয়ে দেয়। নির্ঝর হেসে দেয়। নয়লা বেগম মিষ্টি নিয়ে আসে। সবাই মিষ্টি মুখ করে। ছায়ার জন্য রাতে ছোট করে একটা অনুষ্ঠানের মতো করা হয় বাসার সবাই মিলে। অনেক রান্না করে। রাতে খাবার সময় হঠাৎ সবার মাঝ থেকে রুহি উঠে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। ছায়া ব্যস্ত হয়ে রুহির কাছে প্রশ্ন করে কি হয়েছে। রুহির শরীর খারাপ হতে শুরু করে। আবির, রুহিকে ঘরে নিয়ে চল। নির্ঝরের কথায় আবির রুহিকে নিয়ে বেডরুমে শুয়ে দেয়। নির্ঝর চেক আপ করতে বসে। কিছু সময় পর মুখে হাসি টেনে বলে, কংগ্রেটস ভাই। নির্ঝরের হাসিতে কারোর বুঝতে বাকি রয় না কাহিনীটা কি। ছায়া গিয়ে রুহিকে জড়িয়ে ধরে। মা শুনটু হুন্টু মা হবে রে মেরি জান টু ময়না টু। আমি তো ভীষণ খুশি। বাহ, একদিনে এত কিছু, এত সুখ আল্লাহ আমার কপালে লিখেছে। নয়লা বেগম গিয়ে বউকে আদর করে দিল। পরিবারের সবাই খুশি। আজ 16 কলা যেন পূর্ণ হলো। আর কি চাই? ছেলে মেয়ে নাতি নাতনিকে নিয়ে সুখী পরিবার। আহা, এ কি মধুর পরিবেশ! সত্যি অসাধারণ। পরিবারের সবাই খুশি। ভালোবাসা আনাচে কানাচে ভরপুর। শুধু শুধু কি বলে, একটা কালো রাতের পর দিন ঠিকই আসে। সূর্য এমনভাবে কিরণ দেয় যায় চিরচেনা অন্ধকারকে ভীষণ অচেনা মনে হয়। হাজার ঝড়ের পর তাদের পরিবারের সুখ। নিঝড়ের উঠানে তীব্র রোদে বিকালের মিষ্টি ছায়া তার জীবনটাকে আরও রঙিন করে দিল। আজ তবে এটুকুই থাক। ওদেরকে এবার বিদায় জানানোর পালা। সমাপ্তির খাতাটা টেনে দিলাম। আল্লাহ হাফেজ।